আমি বলছি এটা যদি একটা ফেস হয়, মানে এই যে তলটা যদি থাকে, এই তলে ধর এরকম কণাটা প্রেজেন্ট আছে, এটা যদি আমি আজকের মাঝখানে এরকম করে ঘুরে দিই, তাহলে কি হবে? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, মানে এই যে আলফা, এই যে বিটা এবং এই যে গামা, তোরা এটা দেখতে পাচ্ছিস, এগুলো কি প্রপার একে অপরের সঙ্গে 90 ডিগ্রি। প্রথমে যে লোকগুলো কেমন দাঁড়িয়েছিল কঠিনের মধ্যে না চিপকে চিপকে, কিন্তু তারপরে যখন তারা সরে গেল, আমি আজকে তোদের এই চ্যাপ্টারটা এমন ভাবে কমপ্লিট করাবো, এই যে রিভিশন ভিডিওটা দেখার পর তোদের আর ফার্দার কোনো রকম ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তোরা যদি এই চ্যাপ্টারটা প্রপার ওয়েতে আমার সঙ্গে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করিস, আমি তোদেরকে কথা দিচ্ছি, আমি ফ্লো চার্টের মাধ্যমে এমন কম টাইমে তোদেরকে এই চ্যাপ্টারটা রিভিশন করিয়ে দেবো, এরপরে তোরা যে কোনো রকমের কোয়েশ্চেন দেখলে যাতে সলভ করতে পারিস, আর পরীক্ষায় আসা তোদের যে কোনো কোয়েশ্চেন এক নিমিষে তোরা নামিয়ে দিতে পারিস। হ্যালো এভরিওয়ান, নমস্কার, আদাব, সত শ্রী আকাল। তো তোরা হয়তো আগেও আমাকে দেখে রেখেছিস বা আমার কাছে হয়তো তোরা পড়েও রেখেছিস, কিন্তু এইটা হতে চলেছে আমাদের নিউ জার্নি। আর এই নিউ জার্নিতে আমি তোদেরকে প্রপার ওয়েতে এই ইউটিউব লেকচারের মাধ্যমে রিভিশন করাবো। আর এই রিভিশনগুলো তোদের জন্য এতটা পরিমাণে এফেক্টিভ হতে চলেছে যে তোরা কল্পনাও করতে পারছিস না। তো চ আর দেরি না করে আজকে আমরা আমাদের এই রিভিশন ক্লাসটাকে স্টার্ট করি। তাহলে আজকে আমাদের এই রিভিশন ক্লাসের যে প্রথম ভিডিও, আমাদের এই সিরিজের যে প্রথম ভিডিও, সেটা হতে চলেছে পদার্থের কঠিন অবস্থার উপরে। তোরা হয়তো অনেকেই ভাবিস পদার্থের কঠিন অবস্থা একটা শক্ত চ্যাপ্টার, কিন্তু আমি তোদেরকে বলে রাখি, তোরা যদি পদার্থের এই কঠিন অবস্থা চ্যাপ্টারটিকে একটা প্রপার ফ্লোতে বুঝে বুঝে পাই টু পাই পড়ে যাস, তোদের আর কোনো রকম অসুবিধা থাকবে না এই চ্যাপ্টারটা পড়াতে। তো চল আজকে আমাদের যে প্রথম যে লেকচার, সেই লেকচারের প্রথম ভিডিও পদার্থের কঠিন অবস্থা। প্রথমে তোদের জেনে নিতে হবে যে স্যার এই সলিড ওয়ার্ডটা বা সলিড যে ক্যাটাগরিটা এলো থেকে, কিসের বেসিসে আমরা এই সলিডটাকে ক্যাটাগরাইজ করছি। তাহলে শোন, তোরা যখন ক্লাস 9-10 পড়েছিস, সেখানে একটা টার্ম পেয়েছিস পদার্থ বা ম্যাটার। তাহলে আমরা কি বলতে পারি যে স্যার পদার্থ বা ম্যাটার কাকে বলে? এবার আমরা কোশ্চেন আসছে আমাদের মাথায়, তাহলে তোরা শুনে রাখ, পদার্থ বা ম্যাটার হলো এমন একটা জিনিস যার নির্দিষ্ট ভর আছে এবং একটা নির্দিষ্ট জায়গা দখল করে রাখে। যেমন ধর এই যে পেনটা আছে, এই পেনটাকে যদি আমি আমার এই হাতের তালুর মধ্যে রাখি, তাহলে আমি কি করতে পারি? বলতে পারি যে এই যে জায়গাটা দখল করে আছে এই পেনটা একটা নির্দিষ্ট, এবং এই পেনটা আমার হাতের উপর কিছুটা পরিমাণ বল প্রয়োগ করছে। তাহলে আমরা এই পেনটাকেও একটা ম্যাটার বা পদার্থের মধ্যে ক্যাটাগরাইজ করতে পারি। তাহলে আমাদের প্রথম যে কনসেপ্ট সেটা কি হতে চলেছে? ম্যাটার। প্রথম যে কনসেপ্ট কি হতে চলেছে? ম্যাটার বা পদার্থ। ম্যাটার বা পদার্থের মধ্যে আমরা প্রথমে যেটা দেখে নেব যে যে বস্তুর নির্দিষ্ট ভর রয়েছে ও নির্দিষ্ট জায়গা দখল করে থাকে, তাকে আমরা কি বললাম? ম্যাটার বা পদার্থ বললাম। এইবার এই ম্যাটার বা পদার্থকে আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ স্যার? দেখ, এই যে ম্যাটার বা পদার্থ রয়েছে, এই পদার্থকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ যেটা আছে সেটা আমরা বলি কঠিন, সেকেন্ড ভাগ আসছে তরল, এন্ড থার্ড যেটা আসছে গ্যাসীয়। এবার স্যার এই কঠিন, তরল এবং গ্যাসীয় এই পদার্থগুলোকে আপনি কিভাবে ক্লাসিফিকেশন করলেন? কঠিন, তরল এবং গ্যাসীয় এই পদার্থগুলোকে স্যার আপনি কিভাবে ক্লাসিফিকেশন করলেন? তাহলে তোদেরকে আমি জানিয়ে রাখি যে কঠিন, তরল এবং এই গ্যাসীয় পদার্থগুলোকে ক্লাসিফাই করার জন্য আমাদেরকে তাদের কণার যে অ্যারেঞ্জমেন্ট, সেই কণার অ্যারেঞ্জমেন্টগুলোর সাহায্য নিতে হবে। মানে স্যার আপনি কি বলতে চাইছেন? দেখ বলে রাখি শোন, তাহলে এই যে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থকে আমরা ভাগ করেছিলাম, কিসে কিসে ভাগ করলাম? এক কঠিন, তরল আর গ্যাস, বা কঠিন, তরল ও গ্যাসীয়। কঠিনের মধ্যে কণার যে অ্যারেঞ্জমেন্ট গুলো থাকে, কঠিনের মধ্যে এই কণাগুলো পুরো কম্প্যাক্ট বা ক্লোজলি প্যাকড হিসাবে থাকে, মানে একদম ঘন 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 পাশাপাশি অবস্থান করতে থাকে। তরলের ক্ষেত্রে কি হয়ে থাকে স্যার? তরলের ক্ষেত্রে এই কণাগুলো একটু দূরে 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 অবস্থান করে। আর গ্যাসীয় পদার্থ হলো এমন কণার সন্নিবেশ যার মধ্যে কণাগুলো এদিক ওদিক এদিক ওদিক ছুটতে থাকে। তাহলে স্যার আপনি কি বোঝাতে চাইছিলেন? তাহলে আমি বলতে চাইলাম যে ধর তুই একটা জায়গা থেকে বাসে উঠেছিস,
তুই এক জায়গায় উঠেছিস আর এক জায়গায় গিয়ে নামবি। তাহলে তুই যখন ওই বাসে করে উঠলি তখন কিছু তো যাওয়ার পরে পুরোপুরি কম্প্যাক্টলি প্যাক থাকে, তো কারণ ওটা হলো তোর মানে ওঠার জায়গা, সেখানে তুই কি করেছিস, উঠেছিস পুরো চিপকে চিপকে দাঁড়িয়ে আছিস। কিন্তু যখন তুই একটুখানি দূরে গেলি, একটু দূরে গিয়ে দেখলি যে তোদের বাস থেকে কিছু কিছু লোক নেমে গেল। কিছু কিছু লোক যখন নেমে গেল তাহলে সেখানে কি হলো, তাহলে সেখানে একটা স্পেস তৈরি হলো, মানে তরলের মতো কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। প্রথমে যে লোকগুলো কেমন দাঁড়িয়েছিল কঠিনের মতো না চিপকে চিপকে, কিন্তু তারপরে যখন তারা সরে গেল সেখানে কণার অ্যারেঞ্জমেন্ট কিরকম হলো, তরলের মতো, মানে তারা দূরে 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 অবস্থান করছে। আর তারপরে তোরা যখন একদম ডেস্টিনেশনে পৌঁছে গেলি সেখানে গিয়ে দেখবি যে লোকগুলো একদম নেমে গেছে, পুরো খালি। ড্রাইভার বসে আছে সামনে, একটা লোক বসে আছে পিছনে, একটা লোক বসে আছে মাঝখানে, মানে সেইখানে যে লোকের অ্যারেঞ্জমেন্ট বা আমরা তাদেরকে যদি কণার অ্যারেঞ্জমেন্ট ধরি সেগুলো হলো গ্যাসীয় পদার্থের মধ্যে, মানে তারা এক জায়গায় আরেক জায়গায় আরেক জায়গায় আরেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের কোনো প্রপার অ্যারেঞ্জমেন্ট নেই। তাহলে এই যে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থগুলোকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারলাম, কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থগুলোকে আমরা তাদের কণার যে উপস্থিতি সেই অনুযায়ী বা কণার যে অ্যারেঞ্জমেন্ট সেই অনুযায়ী তাদেরকে আমরা ক্লাসিফিকেশন করতে পারলাম। বোঝা গেছে এখানে বন্ধু, ক্লিয়ার? তাহলে এবার আমাদের তোদেরকে আগে জানতে হবে এই যে ম্যাটার, কঠিন তরল এবং গ্যাসীয়, কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে তোদেরকে ক্লাস 11-এর যে চ্যাপ্টারে যেটা পড়তে হবে সেটা হলো কঠিন এবং এই গ্যাসীয়, কঠিন এবং গ্যাসীয় পদার্থটাকে পড়তে হবে। তোরা যখন আগেকার যে পুরনো সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী যদি দেখিস তোদের ক্লাস 12-এ ছিল এই কঠিনটা, আর ক্লাস 11-এ তোদের পড়ানো হতো গ্যাসিয়াস স্টেট এবং তরল অবস্থা। কিন্তু নিউ সেমিস্টার রিভিশন সিলেবাসে যে রিভাইজ সিলেবাস তৈরি করেছে সেই সিলেবাসে তোদের যে কঠিন এবং গ্যাসীয় পদার্থটাকে আমাদের প্রথমের 11-এর ফার্স্ট সেমিস্টারে রেখেছে, এবং তরল যে অবস্থা আছে তরল অবস্থাটাকে আমাদের ক্লাস 12-এ পাঠিয়ে দিয়েছে সলিউশন চ্যাপ্টারের সঙ্গে। তাহলে আমাদের কোনগুলো পড়তে হবে স্যার, কঠিন এবং গ্যাসীয়। আজকে আমি তোদের প্রপারলি কঠিনের যে রিভিশন ক্লাস সেটা দিচ্ছি, এবং এরপরে আমরা যেটা নিয়ে আসবো সেটা হবে গ্যাসিয়াস স্টেটের উপরে রিভিশন ক্লাস। আর এই রিভিশন ক্লাসগুলো তোরা করে রাখলে তোদের আর কোনো রকমের অসুবিধা হবে না। চ এবার আমরা তাহলে টপিকে জাম্প করি। আমরা তাহলে দেখে নিলাম যে ম্যাটারটাকে ভাগ করা হয়েছে আমাদের কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থে। এবার কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থে যখন আমরা ম্যাটারটাকে ভাগ করলাম, এইবার এই কঠিন যে পদার্থটা আছে এই কঠিন পদার্থটাকেও আমরা ক্লাসিফাই করতে পারবো। স্যার কঠিন পদার্থকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারবো? কঠিন পদার্থকে আমরা দুটো টাইপে ক্লাসিফাই করতে পারি। স্যার কি কি? দেখ, প্রথমে যেভাবে কঠিন পদার্থটাকে আমরা ক্লাসিফাই করতে পারবো সেটা হলো যে আমাদের কেলাসাকার কঠিন, কেলাসাকার কঠিন, এবং আরেকটা যেটা আছে অনিয়তাকার কঠিন, অনিয়তাকার কঠিন। কেলাসাকার কঠিন এবং অনিয়তাকার কঠিন, এই যে কেলাসাকার কঠিন এবং অনিয়তাকার কঠিনে তোরা ক্লাসিফিকেশন করলি, এরপরে ফার্দার তোরা একে আবার ক্লাসিফাই করতে পারিস এই যে কেলাসাকার কঠিন পদার্থটাকে। এই কেলাসাকার কঠিন পদার্থ আর অনিয়তাকার কঠিন পদার্থে তাহলে তোরা ফার্স্টে কি জেনে নে, বৈশিষ্ট্য বা সংজ্ঞাটা জেনে নে। দেখ স্যার কেলাসাকার কঠিন আপনি তো বলে দিলেন, কিন্তু কেলাসাকার কঠিন যে আপনি বললেন যে কেলাসাকার কঠিনটাকে আমরা মানে জানবোটা কি করে, বলবোটা কি? দেখ, যে সমস্ত কঠিন পদার্থ নির্দিষ্ট আকার আছে, আকৃতি আছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট এবং লং রেঞ্জ অর্ডার শো করে তাদেরকে আমরা বলি কেলাসাকার কঠিন পদার্থ। কি বললাম? দেখ, কেলাসাকার কঠিন পদার্থ কাকে বলবো? দেখ, কেলাসাকার কঠিন পদার্থ যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আকৃতি রয়েছে, নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক যুক্ত এবং লং রেঞ্জ অর্ডার শো করে তাকে বলে কেলাসাকার কঠিন পদার্থ। স্যার এই লং রেঞ্জ অর্ডার বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন?
লং রেঞ্জ অর্ডার বলতে হলো এদের কণার যে সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো, মানে কি, মানে এদের যে কণাগুলো অ্যারেঞ্জ থাকে এই কণাগুলো মানে বহু দূর পর্যন্ত বিস্তৃত থাকে, মানে অসীম পর্যন্ত বলতে পারিস, মানে এরকম গিয়ে 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 অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। তাই জন্য আমরা এদেরকে কি অ্যারেঞ্জমেন্ট বলি, এদেরকে আমরা বলি লং রেঞ্জ অ্যারেঞ্জমেন্ট বলে থাকি। ঠিক আছে, বোঝা গেল কেলাস আকার কঠিন। এবার কেলাস আকার কঠিন পদার্থে দেখ কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট কিরকম, লং রেঞ্জ পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এদের দেখ প্রপার একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি রয়েছে। দেখ এখান থেকে এখানে কি আসছে, একটা লাইন আসছে, একটা লাইনে ক্লাসিফাই করতে পারছিস, আবার এই দিক থেকে একটা লাইনে ভাগ করলে প্রপার কণার অ্যারেঞ্জমেন্টগুলো একটা নির্দিষ্টভাবে ক্লাসিফাই হচ্ছে। এটা হলো মাইকার অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, এটা হলো মাইকার অ্যারেঞ্জমেন্ট তোদের। ঠিক আছে, এটা কিসের অ্যারেঞ্জমেন্ট তোদের, মাইকার অ্যারেঞ্জমেন্ট। বোঝা গেল? এবার দেখ তোরা যদি প্রপার ওয়েতে একটুখানি লক্ষ্য করিস, এটা মাইকা বা অভ্রের অ্যারেঞ্জমেন্ট তোদের। এবার দেখ তোদের আরেকটা যে কঠিন পদার্থ ছিল সেটা কি ছিল, আরেকটা যে কঠিন পদার্থ ছিল তোদের সেটা হলো অনিয়তাকার কঠিন পদার্থ। স্যার এবার অনিয়তাকার কঠিন পদার্থ বলতে আমরা কি বুঝি, অনিয়তাকার কঠিন পদার্থ হলো যে নেগেটিভ যে সমস্ত পোর্শনগুলো, মানে এদের কি হবে, এদের নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট আকার নেই, এদের কি, এদের নির্দিষ্ট আকার নেই। তারপরে কি বলেছে, নির্দিষ্ট নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নেই, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নেই, নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নেই, আর শর্ট রেঞ্জ অর্ডার শো করে, শর্ট রেঞ্জ অর্ডার শো করে। তাহলে শর্ট রেঞ্জ অর্ডার বলতে কি বুঝিস, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি অনিয়তাকার কঠিন পদার্থ। স্যার শর্ট রেঞ্জ অর্ডার মানে কি, শর্ট রেঞ্জ অর্ডার মানে হলো এই যে কণাগুলো রয়েছে এই কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট একটা নির্দিষ্ট দূর পর্যন্ত বিস্তৃত আছে। মানে কি স্যার, ওটা দেখ এটার ক্ষেত্রে তোরা কি দেখেছিলিস, একদম অসীম পর্যন্ত বিস্তৃত আছে, ইনফিনিটি পর্যন্ত। কিন্তু এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে যে কণার অ্যারেঞ্জমেন্টটা আছে সেই কণার অ্যারেঞ্জমেন্টটা একটা নির্দিষ্ট দূর পর্যন্ত বিস্তৃত হবে, একটা নির্দিষ্ট দূর পর্যন্ত বিস্তৃত হবে। আর এই ধরনের যে কণার অ্যারেঞ্জমেন্ট তাকে আমরা কি বলি, এই ধরনের কণার অ্যারেঞ্জমেন্টকে আমরা শর্ট রেঞ্জ অর্ডার বলে থাকি, যেটা অনিয়তাকার কঠিন পদার্থের মধ্যে দেখতে পাই। তাহলে এই দুটো পয়েন্ট তোদের আশা করি ক্লিয়ার আছে। এরপরে আমরা দেখে নেব যে কেলাসাকার কঠিন পদার্থ ও অনিয়তাকার কঠিন পদার্থের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো বললাম তাদের সেই সমস্ত বৈশিষ্ট্যগুলোর মানে পার্থক্যটা দেখ। তাহলে আমরা যদি প্রথম দেখি কি বলেছি, এই যে গঠনকারী কণার যে বিন্যাস রয়েছে, দেখ কেলাসাকার কঠিন আর অনিয়তাকার কঠিন। কেলাসাকার কঠিনে গঠনকারী কণার বিন্যাস দেখ সুনির্দিষ্ট নিয়মিত, এর ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়মিত থাকে না। বোঝা গেল? দেখ গলনাঙ্ক কি বলেছে, দেখ নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, আর এর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো গলনাঙ্ক থাকে না। দেখ ঠিক আছে, তাহলে দেখ দৈশিক কি বলেছে, সমসারকতা। ঠিক আছে, মানে অ্যানাইসোট্রপিক, আর এটা কি হয়ে থাকে, আইসোট্রপিক হয়ে থাকে। দেখ বিদারণ গুণ যদি বলে থাকে, দেখ মসৃণ ভাবে বিদারিত হয় আর এটা অমসৃণ হয়ে থাকে। যেমন দেখ কেলাসাকার কঠিন পদার্থের একটা উদাহরণ হতে পারে কি তোদের কোয়ার্টজ। ঠিক আছে, আর তারপরে তোদের অনিয়তাকার কঠিন পদার্থের উদাহরণ কি হয়ে থাকে, কাঁচ। দেখ কাঁচ বা গ্লাস, গ্লাসকে অনিয়তাকার বলছি কেন, অনিয়তাকার বললাম দেখ নির্দিষ্ট কি বলেছে, জ্যামিতিক আকার ও আকৃতি নেই। যদি তোরা প্রপার ওয়েতে ঠিক করে লক্ষ্য করিস তাহলে তোরা দেখতে পাবি একটা কাঁচকে যখন কাটা হয় তখন দেখবি কাঁচের গা দিয়ে ঠিক এইরকম অ্যারেঞ্জমেন্ট থাকে, মানে এরকম 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 একটু হয়ে থাকে। তাহলে তোদেরকে কি বোঝাতে চাইছে, তোদেরকে এখানে বোঝাতে চেয়েছে যে দেখ একটা কোণা এইভাবে রয়েছে, একটা কোণা এইভাবে, একটা কোণা এইভাবে, একজন মাঝখান দিয়ে, একজন এই সাইডে, একজন এই সাইডে, এইভাবে রয়েছে। যখন তোরা ওদের প্রপারলি কাটছিস, এইভাবে যখন কাটলি ওরা কিন্তু প্রপার ভাবে ডিভিশন হলো না, ওই জন্য ডিভিশন না হওয়ার জন্য একটুখানি একটু বেশি এইভাবে 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 অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে। তাহলে এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট তাকে আমরা অনিয়তাকার কঠিনের অ্যারেঞ্জমেন্ট বলে থাকি। বোঝা গেল? ক্লিয়ার আছে? এবার দেখ, এবার কেলাসাকার কঠিনের তোদের শ্রেণীবিন্যাস দিয়েছে। কেলাসাকার কঠিনের শ্রেণীবিন্যাস তোরা ফার্স্টে তাহলে কি দেখলি, ম্যাটার। ম্যাটারকে তোরা কটা ভাগে ভাগ করলি, তিনটে ভাগে। একটা হলো কঠিন, একটা হলো তরল, একটা হলো গ্যাসীয়। এবার কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থকে আলাদা আলাদা ভাবে ডিভিশন করার পর তোরা কঠিনকে ভাগ করেছিলিস কেলাসাকার, অনিয়তাকার। এইবার কেলাসাকার ও অনিয়তাকার কঠিন পদার্থটাকে ভাগ করার পর তোদেরকে যেটা দেখতে হবে সেটা হলো এই যে কেলাসাকার কঠিন পদার্থ তাদের শ্রেণীবিন্যাস। কেলাসাকার কঠিন পদার্থকে আমরা তোরা চারটে ভাগে ভাগ করতে পারিস। তাহলে প্রথম যেটা আছে কি হলো, সেটা হলো আণবিক।
দেন তারপরে যেটা আসছে সেটা হলো সমযোজী, সমযোজী বা কোভ্যালেন্ট। আর একে কি বলা হয়ে থাকে জানিস তো? সমযোজী বা নেটওয়ার্ক সলিডও বলা হয়ে থাকে, নেটওয়ার্ক সলিডও বলা হয়ে থাকে। আর আরেকটা তারপরে যেটা আসছে সেটা হলো তোদের আয়নীয়, আয়নীয় কেলাসাকার কঠিন। আর একটা যেটা হয়ে থাকে সেটা হলো তোদের ধাতব কেলাসাকার কঠিন, ধাতব কেলাসাকার, ধাতব কেলাসাকার কঠিন। বোঝা গেছে? তাহলে চারটে ভাগে ভাগ করছিস, আণবিক, সমযোজী, আয়নীয় ও ধাতব কেলাসাকার কঠিন। এবার দেখ তাহলে এদেরকে আবার যদি আণবিকটাকে প্রপার ওয়েতে ভাগ করিস, এইটাকে আবার তোরা তিনটে ভাগে ভাগ করতে পারবি। একটা হলো ধ্রুবীয়, একটা হলো অধ্রুবীয়, অ্যান্ড আর একটা তোদের হয়ে গেল হাইড্রোজেন বন্ড যুক্ত বা হাইড্রোজেন বন্ধন যুক্ত। এইভাবে তোরা কেলাসাকার কঠিন পদার্থগুলোর শ্রেণীবিন্যাস করতে পারিস। ঠিক আছে, এবার আণবিক কেলাসাকার কঠিনের সংজ্ঞা বলেছে। আণবিক কেলাসাকার কঠিনের সংজ্ঞা আমি তোদেরকে মুখে বলে দিচ্ছি, এখানে লিখছি না, যেহেতু রিভিশন ক্লাস ফার্স্ট ফার্স্ট করতে হবে আমাদের। দেখ আণবিক কেলাসাকার কঠিন বলতে আমরা যেটা বোঝাই যে যে সমস্ত কঠিন পদার্থগুলি অণু বা পরমাণু দিয়ে গঠিত হয়েছে এবং অণু বা পরমাণুগুলো তাদের পরস্পরকে কিভাবে যুক্ত করেছে, ডাইপল ডাইপল ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে যুক্ত করেছে, তাদেরকে আমরা কি বলছি, তাদেরকে আমরা বলছি আণবিক কেলাসাকার কঠিন। আণবিক মানে কি? আণবিক মানেই হলো দেখ অণু বা পরমাণু দিয়ে গঠিত, অণু বা পরমাণু দিয়ে গঠিত। আর এখানে কি বলেছে, দেখ এখানে কি বলেছে, ডাইপোল ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করেছে। এবার এই ধরনের কেলাসাকার কঠিনটাকে ভাগ করার পর যে প্রথম আমরা কি দেখতে পেলাম, আণবিক কেলাসাকার কঠিন। তারপরে আছে আয়নীয় কেলাসাকার কঠিন। আয়নীয় কেলাসাকার কঠিন মানে কি বুঝতে পারছিস তোরা? মাথায় কি ক্লিক করছো তোদের যে এখানে আয়ন দিয়ে গঠিত হবে। আয়ন কি কি হতে পারে, মানে ধনাত্মক আয়ন মানে কি ক্যাটায়ন, বা ঋণাত্মক আয়ন মানে অ্যানায়ন দ্বারা গঠিত হতে পারে। মানে কি ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন দিয়ে গঠিত হবে, অ্যান্ড ক্যাটায়ন এর অ্যানায়ন দিয়ে গঠিত হবে। আর এখানে আয়নিক বন্ডিং কাজ করবে, আয়নিক বন্ড কাজ করবে। দেন আছে সমযোজী বা নেটওয়ার্ক সলিড। সমযোজী বা নেটওয়ার্ক সলিডের ক্ষেত্রে যদি তোরা দেখতে পাস, সমযোজী সলিড কাকে বলবো, যে যার মধ্যে সমযোজী বন্ড কাদের মধ্যে দেখতে পাওয়া যায়, বা কোভ্যালেন্ট বন্ড যাদের মধ্যে, কাদের মধ্যে দেখতে পাওয়া যায়, যারা হলো অধাতু। মানে কি সমযোজী বন্ধন তাদের মধ্যে দেখতে পাওয়া যায় যেগুলো হলো অধাতু। তাহলে এখানে অধাতব যে অ্যাটম গুলো রয়েছে সেইগুলো দিয়ে কি তৈরি করবে, সমযোজী বন্ডিং বা সমযোজী সলিড তৈরি করবে, সমযোজী বন্ধন দিয়ে যুক্ত হওয়ার পর। মানে অধাতব অণু, অধাতব পরমাণু বা অণুগুলো যুক্ত হচ্ছে। আর এদের মধ্যে কি বন্ডিং কাজ করছে, কোভ্যালেন্ট বন্ড কাজ করছে। এটা মনে রাখবি, সমযোজী সলিড বা কোভ্যালেন্ট বন্ডকে কি বলা হয়, নেটওয়ার্ক সলিড বলা হয়ে থাকে। এই পোরশনটা একটু প্রপারলি পড়ে রাখিস, ঠিক আছে, যেন আবার গুলিয়ে ফেলে যে সমযোজী দিয়েছে আবার নেটওয়ার্ক দিয়ে দিয়েছে, তারা সমযোজী নেটওয়ার্কে গুলিয়ে ফেললে না করতে পারলি। ঠিক আছে, চ এবার আমরা কি করব, যে ধাতব সলিড। ধাতব সলিডের ক্ষেত্রে কি বলবো, ধাতব সলিডের ক্ষেত্রে আমরা বলবো কি, ধাতব সলিডের ক্ষেত্রে কি হয়, দেখ ধাতব সলিডের ক্ষেত্রে মেটাল মানে কি ধাতব যে সমস্ত অণু বা পরমাণুগুলো আছে, সেই ধাতব অণু বা পরমাণুগুলো ধাতব কেলাসাকার কঠিন তৈরি করে। মানে ধাতু, ধাতুর যে পরমাণু, পরমাণু বা অণু মিলে তৈরি করে। আর এদের মধ্যে মেটালিক বন্ড কাজ করে। এদের মধ্যে কি বন্ড কাজ করে, এদের মধ্যে দেখ মেটালিক যে বন্ড আছে সেই মেটালিক বন্ড কাজ করে এদের মধ্যে। ঠিক আছে, আমার সামনে আমার সেটআপে ল্যাপটপটা রাখা আছে, তো আমি স্ক্রিনে দেখছি যে প্রপার তোরা দেখতে পাচ্ছিস কি, তো অন্য কিছু ভাবার দরকার নেই। ঠিক আছে, চল এবার আমরা প্রপার ভাবে কি দেখতে পাই, এবার আমরা দেখছি যে আমাদের নেক্সট টপিক, আমাদের নেক্সট টপিক মানে কি স্যার, নেক্সট টপিক নয় নেক্সট টপিক, দেখ একই ব্যাপার। আমরা একটা টপিক শেষ করলাম যে যেখানে আমরা কঠিনের বেসিক ইন্ট্রোডাকশন, তার ক্লাসিফিকেশন এই সমস্ত দেখলাম। এর পরের যে আমরা টপিকটা দেখব সেই নেক্সট টপিকটা হবে আমাদের কি, কেলাস, কেলাস জালক একক কোষ। স্যার কেলাস, কেলাস জালক একক কোষ এটা কি বলতে চাইছেন, যে দেখ
কেলাস, কেলাস জালক এবং একক কোষ আমরা যদি প্রপার ভাবে বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি যে দেখ কেলাস বলতে কি বোঝেন স্যার, দেখ আমরা একটা প্রপার জিনিস আঁকছি, দেখ আমরা যদি এখানে একটা ধর কঠিন আঁকলাম, ঠিক আছে, ধর এটা হলো একটা সলিডের সেল, ধর এইভাবে একটা সলিড গঠিত হয়েছে, ঠিক আছে, কিভাবে স্যার গঠিত হয়েছে, আরে দেখ না রে আঁকছি তো, দেখ এইভাবে গঠিত হয়েছে, দেখ এইভাবে ধর একটা সলিড গঠন করেছিস তোরা, ঠিক আছে, ধর একটা নেটওয়ার্ক সলিড গঠন করেছিস। এবার এই যে সলিডটাকে তোরা যদি একটু প্রপার ওয়েতে লক্ষ্য করিস, দেখুন স্যার এই সলিডগুলো বিভিন্ন রকম বিল্ডিং ব্লক দিয়ে গঠন হয়েছে। স্যার এইরকম সলিডগুলো কি দিয়ে গঠন হয়েছে, বিভিন্ন রকম বিল্ডিং ব্লক। যেমন ধর তোদের যখন তোরা বাড়ি বানাস, বা তোরা তো বানাস না, মানে রাজমিস্ত্রি বানায়, তোদের তো হবে না, তোদের দ্বারা কি করে বানাবি, রাজমিস্ত্রিরা বানায়, তখন দেখবি তোদের রাজমিস্ত্রিরা কি করে, একটা ইটের ওপর আর একটা ইট, একটা ইটের ওপর আর একটা ইট, এইভাবে জোড়া লাগাতে 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 একটা গোটা বিল্ডিং তৈরি করে। তাহলে এইভাবে যে গোটা বিল্ডিং তৈরি হয়েছে, ওই বিল্ডিংটার যে ইউনিট বা একক কোনটা, সেই ইটটা। ঠিক তেমনই একটা সলিড যখন তৈরি হয় বিভিন্ন ছোট 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 কম্পার্টমেন্ট যুক্ত হয়ে হয়ে একটা গোটা বড় কেলাস জালক তৈরি করছে, আর আমরা একে কি বলছি, তাকে সলিড বলছি। তাহলে এই যে একখানা সলিডের ক্ষেত্রে যে একখানা বিল্ডিং ব্লক বা ইউনিট, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ইউনিট সেল। একে আমরা কি বলবো, ইউনিট সেল বা একক কোষ। একেই আমরা কি বলি, একক কোষ। মানে একটা কোষ বিভিন্ন একটা মানে একটা বড় জালক তৈরি করেছে, একে আমরা কি বলছি, একে আমরা বলছি একক কোষ। এবার স্যার দেখুন যে এই যে ছোট ছোট ইউনিট সেলগুলো আছে, এই ছোট ছোট ইউনিট সেলগুলো কিন্তু যুক্ত একটা বড় স্ট্রাকচার তৈরি করেছে। এই স্ট্রাকচারটা আবার দেখুন স্যার কি সুন্দর, একটা নির্দিষ্ট তল আছে, নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে, একে আমরা কি বলবো, একেই আমরা বলে থাকি কেলাস। অর্থাৎ ছোট ছোট একক কোষগুলো যুক্ত হয়ে যে একটা সুন্দর জ্যামিতিক আকৃতি বিশিষ্ট তল বিশিষ্ট একটা সলিড তৈরি করছে বা কঠিন তৈরি করছে, তাকে আমরা কি বলছি, একক কোষের কি কেলাস, বা একক কোষ দ্বারা গঠিত হওয়া কেলাস বা সলিড। তাহলে এই যে পুরোটা তৈরি হয়েছে, একে আমরা কি বলবো, একেই আমরা কেলাস বলবো, একেই আমরা কি বলবো, কেলাস বলবো। এবার তোরা যদি প্রপার ওয়েতে আরেকটু লক্ষ্য করিস, একে আমরা কেলাস বললাম, এবার এই কেলাস গুলোকে স্যার কিভাবে ক্লাসিফাই করছেন আপনি, কেলাস জালকটা স্যার কোনখান থেকে আসছে, তাহলে আমি যদি তোদেরকে প্রপার ওয়েতে বলে থাকি যে দেখ কেলাস জালকটা কোত্থেকে আসছে, তাহলে আমি তোদেরকে বলবো যে দেখ এই যে তোদের একটা বিল্ডিং ব্লক তৈরি হয়েছে দেখে নিয়েছিস, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি কেলাস, ঠিক আছে। এবার ওই যে কেলাসটা তৈরি করেছে একটা ইউনিট সেল, এবার এইখান থেকে ধর একটা ইউনিট সেলকে আমরা তুললাম, ইউনিট সেলকে, এগুলো স্কিপ কর, যা লেখা আছে স্কিপ কর, বাদে, ধর একটা ইউনিট সেলকে তুললাম, একটা ইউনিট সেলকে তুলে যখন তোরা আঁকলি, সেই ইউনিট সেলগুলো কি দিয়ে তৈরি হয়েছে, এই যে প্রপার ইউনিট সেলটা যে কেলাস গঠন করেছিল, ওই ছোট একটা ইউনিট সেল বা কেলাসগুলো ছোট ছোট কি দিয়ে তৈরি হয়েছে, বিন্দু বা অ্যাটম দিয়ে যুক্ত আছে। দেখ প্রপারলি যদি লক্ষ্য করিস তোরা, দেখ এইগুলো কি আছে, এটা ছোট 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 বিন্দু দিয়ে বা অ্যাটম দিয়ে যুক্ত আছে, প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম দেখতে পাচ্ছিস। এরপরে তোরা যখন এই একক সেলকে ভাগ করবি, তোরা বডিতে দেখতে পাবি, ফেসেতে দেখতে পাবি, সবেতে দেখতে পাবি, ঠিক আছে, সেটা নিয়ে কোনো রকম মাথা ব্যথা করার দরকার নেই। তোরা যদি প্রপারলি দেখিস, দেখ প্রত্যেকটা কর্নারে কি আছে, প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম আছে। আর এইভাবেই একটা কেলাসকে তোরা যখন ছোট ছোট বিন্দু দ্বারা পয়েন্ট আউট করিস বা ডিনোট করিস, সেই সমস্ত বিন্দু দ্বারা ডিনোশনটাকে আমরা কি বলি, একেই আমরা বলবো কেলাস জালক। একেই আমরা কি বলছি, কেলাস জালক বলে থাকছি। আর এই যে বিন্দুগুলো, এই যে বিন্দুগুলো, একে কি বলা হচ্ছে, জালক বিন্দু বলা হয়ে থাকে। এই বিন্দুগুলোকে কি বলা হয়ে থাকে, জালক বিন্দু হয়ে বলা হয়ে থাকে। আর যে জালকটা তৈরি করেছে তাকে আমরা কি বলছি, কেলাস জালক বলে থাকি। বোঝা গেছে, পুরো ক্লিয়ার। এখানে কাকে আমরা কেলাস বলবো, কাকে কেলাস জালক বলবো, আর কাকে একক কোষ বলবো। তাহলে একক কোষ হলো একটা কেলাস আকার কঠিন তৈরি হওয়ার বিল্ডিং ব্লক বা ইউনিট সেল বা ইউনিট বা একটা ক্ষুদ্রতম একক। তাই জন্য তাকে আমরা কি বললাম, তাই জন্য তাকে আমরা বললাম যে এটা হলো একটা একক সেল বা ইউনিট সেল, ঠিক আছে। দেখ ইউনিট সেলটা জড়ো হয়ে কি তৈরি করেছে, কেলাস তৈরি করেছে। আর ইউনিট সেলে প্রপার বিন্দু দিয়ে রিপ্রেজেন্ট করলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রপার বিন্দু দিয়ে যখন রিপ্রেজেন্ট করছি আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো একটা জালক বিন্দু দ্বারা কেলাস জালক গঠন করেছে।
স্যার এবার তো সবই ঠিক আছে, এবার দেখ কেলাস জালক বিন্দু দ্বারা রিপ্রেজেন্ট করেছি, যখন আমরা কি বলছি দেখ এগুলো প্রপার বিন্দু দ্বারা রিপ্রেজেন্ট করেছি, এই যে বিন্দুগুলো তাকে আমরা কি বলছি কেলাস জালক তৈরি করেছে। দেখ এটা কেলাস জালক তৈরি করেছে, তাকে আমরা জালক বিন্দু দ্বারা রিপ্রেজেন্ট করেছি, বোঝা গেছে। দেখ এবার কেলাস জালকের সংজ্ঞা আমি বলে দিলাম, সেটা নিয়ে ভাবার কিছু নেই। কেলাস জালক বা ল্যাটিসের একক কোষ, আচ্ছা ইউনিট সেল, ঠিক আছে, একমাত্র ইউনিট সেল তো দেখে নিয়েছিস, ঠিক আছে। এবার তোরা যদি প্রপার ওয়েতে ইউনিট সেলগুলোকে ভাগ করিস, প্রপার ওয়েতে ইউনিট সেলগুলোকে ভাগ করিস, তখন তোরা কি দেখতে পাবি জানিস তো, যে এই যে কেলাস জালকগুলো মানে প্রত্যেকটা কর্নারে যে বিন্দু বিন্দুগুলো অবস্থান করেছে, যে স্যার তাহলে এবার আমরা জানতে চাই যে ইউনিট সেলটা কি। ইউনিট সেলটা জেনে নিয়েছিস, ইউনিট সেলকে যখন তোরা আবার ফার্দার ক্লাসিফিকেশন করবি, বা একক কোষকে যখন তোরা আবার ফার্দার ক্লাসিফিকেশন করবি, দাঁড়া এখানে একটা স্লাইড নিয়ে নিই আমি, এক সেকেন্ড। এক মিনিট এখানে স্লাইড নিচ্ছি, কারণ স্লাইড ছিল না, হাতে হাতে লিখবো পুরোটা, ঠিক আছে। তো এখানে কোথায় শেষ হয়েছে কেলাস জালক, যেটা আমি অলরেডি তোদের বলে দিয়েছি। এবার দেখ, এবার তোরা ফার্স্টে কি জেনে গেছিস যে কাকে একক কোষ বলে, কাকে কেলাস জালক বলে, কাকে জালক বিন্দু দ্বারা গঠিত হয়েছে তাকে কেলাস বলছে। এইবার প্রপারলি তোরা যদি এই ইউনিট সেলের উপরে স্টাডি করিস, এই ইউনিট সেলের উপরে স্টাডি করলে তোরা কি দেখতে পাস, দেখ যদি ইউনিট সেল বা একক কোষকে যদি তোরা ডিফারেন্সিয়েট করিস বা ভাগ করিস, তোরা কি দেখতে পাবি, যে দেখ এই যে ইউনিট সেল আবার কটা ভাগে ভাগ করা হয়, চারটে ভাগে। স্যার চারটে ভাগে ভাগ করা হচ্ছে মানে কি, ইউনিট সেলকে স্যার চারটে ভাগে ভাগ করা হচ্ছে মানে কি কি, যে দেখ প্রথমে যেটা আসবে সরল একক কোষ, সরল বা প্রিমিটিভ, সরল বা প্রিমিটিভ একক কোষ। তারপরে যেটা আসছে সেটা দেখ দেহ কেন্দ্রিক, দাঁড়া সব বোঝাচ্ছি, দেহ কেন্দ্রিক বা বডি সেন্টার। দেন তারপরে যেটা আসছে তোদের সেটাকে আমরা বলছি এফসিসি বা ফেস সেন্টার, মানে কি হলো পৃষ্ঠকেন্দ্রিক, বা ফেস সেন্টার। এন্ড দেন যেটা আসছে সেটা হলো প্রান্ত কেন্দ্রিক বা এন্ড সেন্টার, বোঝা গেছে, প্রান্ত কেন্দ্রিক বা এন্ড সেন্টার। ক্লিয়ার। এবার দেখ, এবার তোদেরকে আমি যদি একটাকে প্রপার ওয়েতে বোঝাই, দাঁড়া একটা জিনিস নিয়ে আসি, দেখ এবার দেখ, ঠিক আছে থাকুক ওটা। এবার দেখ তোদের সরল একক কোষ বা প্রিমিটিভ একক কোষ কাকে বলা হবে। দেখ তোরা একটা যদি নর্মাল একক কোষ আঁকিস, ধর নর্মাল আমরা একটা একক কোষ আঁকছি, ঠিক আছে, একক কোষ কিরকম ভাবে আঁকছিলাম আমরা, এরকম ইউনিট সেল আঁকছিলাম, এটা একটা বিল্ডিং ব্লক, এটা একটা ইউনিট সেল। এবার আমি তোদেরকে কি বলেছিলাম, প্রত্যেকটা ইউনিট সেল আছে যে কর্নার গুলোতে কি থাকে, একটা করে অ্যাটম প্রেজেন্ট থাকে, ধর প্রত্যেকটা কর্নারে কি আছে, একটা করে অ্যাটম প্রেজেন্ট আছে, ঠিক আছে, প্রত্যেকটা কর্নারে ধর একটা করে অ্যাটম প্রেজেন্ট আছে। এই ধরনের যে ইউনিট সেল তাকে আমরা বলবো সিম্পল ইউনিট সেল বা প্রিমিটিভ ইউনিট সেল। ধর এটা তোদের একটা ইউনিট সেল, ঠিক আছে, আরে স্কিপ কর, এটা একটা বাক্স ছিল ছোট মতো। দেখ এই যে প্রত্যেকটা যে কর্নার প্রেজেন্ট আছে না, প্রত্যেকটা যে কর্নার আছে, এই কর্নার গুলোতে যদি একটা করে তোরা কি রাখিস, কণা রেখে দিস, তাহলে যে ইউনিট সেলটা দেখতে পাবি সেটাকে আমরা বলবো প্রিমিটিভ ইউনিট সেল, ঠিক আছে, বোঝা গেছে। এবার দেখ, এবার তোরা যদি প্রপারলি ক্যালকুলেট করতে যাস, যে স্যার প্রিমিটিভটা বুঝে গেলাম, এবার স্যার দেহ কেন্দ্রিক মানে কি, যে দেহতে প্রেজেন্ট থাকবে নাকি স্যার, বডিতে প্রেজেন্ট থাকবে, ঠিক ধরেছিস তোরা। দেহ কেন্দ্রিক মানে হলো কর্নারে অ্যাটম থাকার সাথে সাথে সেই যে তোদের ইউনিট সেলটার মধ্যে যে বডিতে একটা কণা প্রেজেন্ট থাকবে। মানে স্যার কিরকম, মানে স্যার দেখ দেখ বোঝাচ্ছি, দেখ মানে একটা ধর এটা ইউনিট সেল, তো এটা একটা ইউনিট সেল আশা করি। এইবার এই যে ইউনিট সেল আছে, এই ইউনিট সেলটার প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম প্রেজেন্ট আছে। দেখ ইউনিট সেলটার কর্নারে একটা করে অ্যাটম প্রেজেন্ট আছে, ইউনিট সেলটার কর্নারে যখন একটা করে অ্যাটম প্রেজেন্ট আছে, তার সাথে সাথে ওর যে বডি, মানে কি স্যার, মানে ওর ভুঁড়িতে, ঠিক আছে, মানে ওর বডিতেও একটা কণা প্রেজেন্ট থাকবে, ঠিক আছে।
তাই জন্য যেহেতু বডিতে প্রেজেন্ট আছে সেই কারণে আমরা কি বলছি, সেই কারণে এই ধরনের যে একক কোষ তাকে আমরা বলছি বডি সেন্টার ইউনিট সেল। মানে ধর আমি বলছি এইটা তো একটা কি আছে, এটা একটা ইউনিট সেল, প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম প্রেজেন্ট আছে। এর ভেতরে তোরা যদি একটা ধর ক্যাম্পিস বল নিয়ে এসে ঢুকিয়ে দিস, তাহলে তোরা কি বলতে পারিস, এই যে কর্নারে অ্যাটমগুলো থাকার সাথে সাথে এর মাঝখানে একটা গোল মতো অ্যাটম রয়েছে, তাহলে সেই ধরনের যে ইউনিট সেল তাকে আমরা তখন কি বলবো, বডি সেন্টার। মানে এর সেন্টারে রাখবি তো বলটাকে, যদি ছেড়ে দিস বলটা কোথায় থাকবে, সেন্টারে থাকবে, তাহলে এই ধরনের যে ইউনিট সেল তাকে আমরা বলি বডি সেন্টার ইউনিট সেল। এবার দেখ স্যার বডি সেন্টার তো বুঝে গেলাম, এবার স্যার অন্য কিছু বোঝান। দেখ এবার আসছে তোদের যে প্রান্ত কেন্দ্রিক, সরি প্রান্ত কেন্দ্রিক নয়, পৃষ্ঠ কেন্দ্রিক। পৃষ্ঠ কেন্দ্রিক মানে স্যার কি বোঝাতে চাইছেন, দেখ এটা ধর একটা ইউনিট সেল, মানে এদের প্রত্যেকটা পৃষ্ঠে থাকবে, তোরা নামগুলোকে ঠিক করে দেখ। সরল মানে কি, সিম্পল। দেহকেন্দ্রিক মানে কি, দেহতে আছে, তাহলে স্যার পৃষ্ঠ কেন্দ্রিক মানে কি, পৃষ্ঠে একটা করে থাকবে। পৃষ্ঠ মানে কি, তল বা ফেস, মানে প্রত্যেকটা ফেসে একটা করে কণা থাকবে। মানে দেখ প্রত্যেকটা কর্নারে তো একটা করে আছেই, দেখ প্রত্যেকটা কর্নারে একটা করে আছেই, ঠিক আছে স্যার জানি প্রত্যেকটা কর্নারে একটা করে তো আছেই। এবার প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম থাকার সাথে সাথে এদের কিরকম ভাবে কণাগুলো প্রেজেন্ট থাকবে, আর একটা ফেসেতে ধর এইটা একটা তল এখানে থাকলো, ওপরের তলে একটা থাকলো, এই পাশের তলে একটা, এই পিছনের যে তলটা আছে সেটা একটা, এখানে একটা, এই সাইডে একটা, মানে কি দেখ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে একটা যে কিউব, সেই কিউবটার 6টা ফেস থাকে, আর এই 6টা ফেসে 6খানা অ্যাটম তোদের প্রেজেন্ট থাকবে। বোঝা গেল, 6টা ফেসে 6খানা অ্যাটম প্রেজেন্ট থাকবে, বোঝা গেছে। তাহলে এই ধরনের যে ইউনিট সেল তাকে আমরা বলি ফেস সেন্টার্ড ইউনিট সেল। এই ধরনের ইউনিট সেলকে আমরা কি বলি, ফেস সেন্টার্ড ইউনিট সেল বা পৃষ্ঠ কেন্দ্রিক। দেখ পৃষ্ঠে আছে বা তলে আছে, বুঝে নিয়েছিস। এবার আসছে এন্ড সেন্টার, মানে দু প্রান্তে দুজন, ঠিক আছে, মানে এ প্রান্তে আমি ও প্রান্তে তুমি, ঠিক আছে, এইভাবে এদের কানেকশন তৈরি হয়েছে। দেখ কিরকম ব্যাপার, দেখ এখানে একটা কি আছে, এখানে একটা ইউনিট সেল আছে, ধর এখানে একটা ইউনিট সেল আছে, এই যে ইউনিট সেল আছে এদের প্রত্যেকটা কর্নারে তো একটা করে প্রেজেন্ট আছে, প্রত্যেকটা কর্নারে একটা করে প্রেজেন্ট থাকবে। আরে বাবা এই কর্নার থেকে যাওয়ার কোনো ব্যাপার নেই, যা ধরে নিয়ে আসবি কর্নারে আগে দিয়ে দিবি একটা করে, ঠিক আছে, প্রত্যেকটা কর্নারে একটা করে দিয়ে দিবি, তারপরে বাকি দেখা যাবে। প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম প্রেজেন্ট থাকার পর এদের যে প্রপার যে দুটো প্রান্ত, মানে কি বলতে চাইছেন স্যার, দেখ অপোজিট ফেসে, মানে এই প্রান্তে একটা থাকলে এই প্রান্তে একটা থাকবে, যখন এই প্রান্তে একটা থাকবে মানে এই প্রান্তে একটা থাকবে, বা এই যে এই প্রান্তে একটা থাকলে সামনের প্রান্তে একটা থাকবে, নিচে একটা থাকলে ওপরে একটা থাকবে, মানে আমি এ প্রান্তে তুমি ও প্রান্তে, দুজনের দু প্রান্তে, এইরকম ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ধরনের যে ইউনিট সেল তাকে আমরা বলি প্রান্ত কেন্দ্রিক বা এন্ড সেন্টার ইউনিট সেল। বোঝা গেছে। তাহলে আমরা ক রকমের ইউনিট সেল দেখতে পেলাম, টোটাল 4 রকমের ইউনিট সেল। ক রকম দেখতে পেলাম, 4 রকমের। একটা সরল, একটা হলো দেহ কেন্দ্রিক, একটা হলো পৃষ্ঠ কেন্দ্রিক, একটা হলো প্রান্ত কেন্দ্রিক। এইবার এইগুলো ইউনিট সেল দেখার পর তোদেরকে জানতে হবে যে এই ইউনিট সেলগুলো নিয়ে কটা ব্যাভিস ল্যাটিস তৈরি করে। এই প্রত্যেকটা ইউনিট সেল হয়ে 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 7খানা একটা কেলাস জালক তৈরি করছে, সরি 7টা কেলাস তৈরি করছে। আর এই কেলাসের 7খানা যে শ্রেণীবিন্যাস তার মধ্যে 14খানা ব্র্যাভিস ল্যাটিস প্রেজেন্ট থাকে। 7টা কেলাস এন্ড 14 ব্র্যাভিস ল্যাটিস। তোরা এবার কি দেখতে পাবি জানিস তো, এই ইউনিট সেলগুলো যুক্ত হয়ে কি তৈরি করে, 7টা কি তৈরি করে, 7টা কেলাস, কেলাস ও 14 ব্র্যাভিস ল্যাটিসের ফরমেশন করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা হলো এসএমএস স্টার তোদের, কি 7টা কেলাস এবং 14খানা ব্র্যাভিস ল্যাটিস গঠন করে। বোঝা গেছে, এটা মনে রাখিস তাহলে, 7টা কেলাস ও 14টা ব্র্যাভিস ল্যাটিস গঠন করে। এবার দেখ দেখ এটাই আছে তোদের। এবার যে কেলাস জালকগুলো আছে ওটা কিরকম কিরকম দেখছে, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, 100 বার ওরকমই হবে। কি হতে পারে স্যার, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, আলাদা আলাদা ভাবে হবে। এবার তোদেরকে আমি যেটা বললাম ক ধরনের ব্র্যাভিস ল্যাটিস তৈরি করেছে, যে 7খানা ব্র্যাভিস ল্যাটিসের ফর্মেশন, সরি 14খানা ব্র্যাভিস ল্যাটিসের ফর্মেশন করেছে এবং 7খানা কেলাস তৈরি করেছে। এবার সেই যে 7খানা কেলাস তৈরি করেছে ওই 7খানা কেলাস যে কি কি ভাবে হবে সেই ক্লাসিফিকেশনটা তোদেরকে করতে হবে। 7টা ক্লাস স্যার কি কি ভাবে হবে সেই ক্লাসিফিকেশনটা আমাদের স্যার এবার করতে হবে। আপনি আমাদেরকে একটুখানি বলুন। দেখ এবার
তোদেরকে এই যে প্রপার এইটা জানার পর এবার আমি তোদেরকে যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো তোদের এই যে আমি বললাম না যে কি তৈরি করেছে, 7খানা ক্লাস তৈরি করেছে, তার মধ্যে কটা ব্র্যাভিস ল্যাটিস আছে, 14টা। তাহলে তোরা যদি একটু প্রপার ওয়েতে লক্ষ্য করিস, দেখ এটা হলো তোদের যে ছায়ার বই আছে, সেই ছায়ার বই একটা ছক দেওয়া আছে, এই ছকটা সব বইতেই থাকবে, অসুবিধা নেই। এই পোর্শনে তোদেরকে কি কি জানতে হবে জানিস তো, এই পোর্শনে তোদেরকে জানতে হবে, দেখ ক্লাসের শ্রেণীবিন্যাস, ঠিক আছে, ক্লাসের শ্রেণীবিন্যাসের মধ্যে দেখ এটা স্ট্রাকচার গুলো দেওয়া আছে, দেখে নিবি। দেন এই যে কিনারা দৈর্ঘ্য এবং যে আন্ত কোণীয় অক্ষীয় যে কোণগুলো রয়েছে সেই কোণগুলো সম্পর্কে জানতে হবে। তোরা এই জিনিসটা জানার আগে একটা জিনিস জেনে নে, এই যে ইউনিট সেলটা তোরা দেখলি, এই ইউনিট সেলটাকে তোরা কিভাবে ভাগ করতে পারিস জানিস? দেখ এইখানে আরেকটা পয়েন্ট থাকে তোদের, যে কি অক্ষ, অক্ষ পয়েন্ট থাকে একটা অক্ষ, মানে কি দেখ যে তোরা একটা কি করলি, এটা একটা ইউনিট সেল, দেখ এটা একটা ইউনিট সেল, এই যে ইউনিট সেলটা রয়েছে এই ইউনিট সেলটাকে তোরা যদি এক্স ওয়াই এন্ড জেড অ্যাক্সিসে ডিভিশন করতে পারিস, দেখ কিরকম ডিভিশন করতে পারিস, এক্স একটা ওয়াই আর একটা যদি এইভাবে দেখিস তুই জেড, মানে কি হলো, দেখ এটাকে তোরা এক্স লিখতে পারিস, এটাকে ওয়াই লিখতে পারিস, আর এটাকে জেড অ্যাক্সিস লিখতে পারিস, আর এইটাকে কি বলা হয়, যে একক কোষের যে অক্ষ তাকে বলা হয়। এবার এই যে একক কোষের অক্ষগুলো আছে, এই অক্ষগুলোকে তোরা কিভাবে ডিভিশন করতে পারিস, দেখ একক কোষের অক্ষগুলোকে দেখ প্রত্যেকটা কি আছে, 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল আছে তো। এবার এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে দেখ, এইটা তোর এক্স ওয়াই এর মধ্যে কি দেখলি, আলফা, তারপর ওয়াই আর এখানে জেড এর মধ্যে কি লিখতে পারিস, বিটা, এই যে অ্যাঙ্গেলটা আছে এটাকে লিখতে পারিস গামা, মানে আলফা বিটা এন্ড গামা দিয়ে ডিরাইভ করতে পারিস। এবার আলফা বিটা এবং গামা দিয়ে ডিরাইভ করার পর এইগুলোকে আমরা কি বলছি, এগুলোকে আমরা বলছি অক্ষ, ঠিক আছে। আলফা বিটা গামা দিয়ে ডিরাইভ করার পর তোরা যেটা প্রপারলি দেখতে পাচ্ছিস, যে দেখ প্রত্যেকটা যে একক কোষ আছে, এই যে একক কোষ আছে এর নির্দিষ্ট কি আছে, বাহুর দৈর্ঘ্য আছে, কি আছে, প্রত্যেকটা বাহু আছে তো, এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, এইগুলোকে আমরা বাহুর দৈর্ঘ্য দিয়ে ডিনোট করতে পারি। ধর এক্স যেটা আছে, এই এক্স এর দূরত্বটাকে আমরা কি বললাম, এ দিয়ে ডিনোট করলাম, ওয়াইটাকে বি দিয়ে ডিনোট করলাম, জেড এর যে বাহুর অক্ষটা আছে তাকে আমরা সি দিয়ে ডিনোট করতে পারি। এইবার যে এক্স ওয়াই এন্ড জেড অ্যাক্সিস এবং তাদের মধ্যেকার যে অ্যাঙ্গেল এবং তাদের যে বাহুর দৈর্ঘ্যগুলো আছে ইউনিট সেলের ক্ষেত্রে, সেটার বেসিসে আমরা এগুলোকে প্রপারলি ভাগ করতে পারবো। কেমন, ওই যে 14টা ব্র্যাভিস ল্যাটিস বললাম এবং 7খানা যে ক্লাস বললাম, এই 7টা ক্লাসকে আমরা এই ধরনের যে এক্স ওয়াই জেড এর অ্যাক্সিসের অ্যাঙ্গেল দিয়ে এবং দৈর্ঘ্য দিয়ে, মানে কি বাহুর দৈর্ঘ্য যেগুলো উচ্চতা দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে ভাগ করতে পারি। মানে দেখ কেমন হতে পারে, যে a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি হতে পারে, মানে কি হতে পারে, মানে বেসিক্যালি বোঝাতে যাচ্ছে এদের যে বাহু দৈর্ঘ্য আছে এদের বাহু দৈর্ঘ্যগুলো সেম হতে পারে, বা a নট ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হতে পারে, a ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি হতে পারে, এইভাবে হতে পারে। বা এছাড়া আর কি হতে পারে, এদের অ্যাঙ্গেলগুলো কি হতে পারে, আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা হতে পারে, আলফা ইজ ইকুয়াল টু নট ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা হতে পারে, এইভাবে হতে পারে। বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন হওয়াটা পসিবল। আর এর উপরে বেস করে আমরা কি করব, এর উপরে বেস করে আমরা প্রপারলি ওই যে ক্লাস আছে সেই ক্লাসগুলোকে ভাগ করব। তো চ এবার আমরা ক্লাসগুলোকে দেখি। এ দেখ এখানে তোদেরকে দিয়েছে যে ক্লাস, যার আমি বলে দিলাম একমাত্রিক মানে কি হলো, এরকম সিম্পল অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবি তোরা পর 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 এইভাবে। তো দ্বিমাত্রিক মানে কি, এইভাবে অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবি, এগুলো আসবো পরে, আমি অসুবিধা নেই। দ্বিমাত্রিক মানে এইভাবে অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবি। তাহলে এবার যদি আমরা আসল তোদের পয়েন্টে আসি, দেখ আসল যদি পয়েন্টে আসি, দেখ আমি এগুলোকে অলরেডি পড়িয়ে দিয়েছি হাতে লিখে সব, এগুলোকে যেখানটা তোরা এই যে একক কোষগুলোকে দেখছিস ভাগ করলাম, আমি তোদেরকে বললাম না প্রত্যেকটা আমি পয়েন্ট বাই পয়েন্ট ওয়াইজ তোদের ফ্লো চার্টের মাধ্যমে পড়াবো, যাতে তোরা একটা শর্ট নোটও পেয়ে যাস আর সুবিধাও হয় রিভিসাইজ করতে। তো দেখ লেখা সবই আছে, বাট আমি তোদেরকে আগেই পড়িয়ে দিয়েছি হাতে লিখে, বাস ওটাই ভালো লাগে হাতে লিখে পড়িয়ে দিতে। দেখ তাহলে আমরা যদি এই পয়েন্টটাকে প্রপারলি লক্ষ্য করি, তাহলে দেখ প্রথমে আছে কি ঘনাকার একক কোষ, মানে কি সিম্পল কিউবিক সেল। সিম্পল কিউবিক সেলের ক্ষেত্রে দেখ কিনারা দৈর্ঘ্য কি আছে, আলফা বিটা এবং গামা 90 ডিগ্রি আছে, মানে এই যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, মানে এই যে আলফা এই যে বিটা এবং এই যে গামা, তোরা এটা দেখতে পাচ্ছিস এগুলো কি প্রপার একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বিলংস করছে। এবং এদের মধ্যে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেগুলো আছে সেগুলো দেখ সমান, ঠিক আছে, বোঝা গেল। এদের উদাহরণ দেখ কি আছে, এফি, তারপর কি আছে সিইউএনএ, সোডিয়াম, এই সমস্তগুলো এদের কি আছে উদাহরণ। তাহলে এবার দেখ সেকেন্ডলি তোরা যেটা আসছিস, সেকেন্ডলি আছে দেখ চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল। হ্যাঁ আরেকটা বলে দিই, তোদের ওই যে 14টা ব্র্যাভিস ল্যাটিস দেখতে পাচ্ছিলিস না,
14টা ব্রাভিজ ল্যাটিস মানে কি দেখতে পাচ্ছিস তোরা? আমি যে তোদের একক কোষ বললাম, একক কোষের মধ্যে কি কি ভাগে ভাগ করেছিলাম আমি? প্রিমিটিভ ইউনিট সেল মানে সরল, বিসিসি মানে হলো দেহকেন্দ্রিক, এফসিসি মানে ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল, বা তাকে আমরা কি বলছিলাম? তাকে আমরা বলছিলাম পৃষ্ঠকেন্দ্রিক। ঠিক সেইগুলোকেই আমরা কি দিয়ে লিখতে পারি? সেইগুলোকে আমরা জালকের সংখ্যা হিসাবে, সরি একক কোষের সংখ্যা হিসাবে লিখতে পারি। দেখ এখানে প্রিমিটিভ, এখানে বিসিসি, এখানে এফসিসি, তাহলে এগুলো পয়েন্ট করে নিস। তাহলে ঘনাকাকার যে একক কোষ আছে সেই একক কোষে কোনগুলো কোনগুলো বিলংস করছে? প্রিমিটিভ ইউনিট সেল, বিসিসি এন্ড এফসিসি ইউনিট সেল বিলং করছে। চল আমি একটু জল খেয়ে নিলাম। দেখ এবার আছে কি চতুস্থলকীয় বা টেট্রাগোনাল। টেট্রাগোনাল মানে কি? চতুস্থলকের মতো থাকবে, ঠিক এইরকম এরকম অ্যারেঞ্জমেন্ট হবে। দেখ এর ক্ষেত্রে কি, দেখ যে এর ক্ষেত্রে যদি থাকে দৈর্ঘ্য আর প্রস্থ এটা সেম, বাট উচ্চতা যেটা আছে সেটা ডিফারেন্স হয়ে থাকে। তাহলে আমরা কি বলবো? দেখ এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছিস? এইটা দেখ আমরা যদি এইভাবে দেখি, এইটা আর এইটা সেম, তো এইটা আর এইটা সেম, বাট এই যে উচ্চতাটা রাখছে এই উচ্চতাটা এর মধ্যে ডিফারেন্স। সেই জন্য আমরা এখানে কি বলে থাকি? এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। এবং কিন্তু দেখ এর মধ্যে দেখ প্রপার সবাই কি আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তো আলফা বিটা এন্ড গামা 90 ডিগ্রি। বোঝা গেল? এরপরে তোদেরকে আসছে যেটা ষড়তলীয় বা হেক্সাগোনাল। আর এর ক্ষেত্রে কিরকম থাকে? চতুস্থলকের ক্ষেত্রে প্রিমিটিভ আর বিসিসি ইউনিট সেল বিলং করছে। এটা একটা স্টুডেন্টের বই, সেখানে লেখা ছিল, আমি বলে দিলাম, আর এক্সট্রা লিখছি না, জায়গাও আছে, জায়গা নেই মানে অল্প জায়গা আছে, বাট আমি লিখছি না, ঠিক আছে? চল এবার ষড়তলীয় বা হেক্সাগোনালের ক্ষেত্রে কি বলবো? ষড়তলীয় বা হেক্সাগোনালের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই যে হেক্সাগন ফর্মেশন করছে। দেখ কি হয়েছে? দেখ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মানে কি হচ্ছে স্যার? হেক্সাগন ফর্মেশন করেছে, হেক্সাগন ফর্মেশন করেছে। এবার এই যে হেক্সাগনটা ফর্মেশন করেছে 6টা নিয়ে, তাহলে তোরা এখানে কি বলতে পারিস? এই যে 6টা হেক্সাগন ফর্মেশন করেছে তার মধ্যে দেখ এই যে এ আর বি অ্যাঙ্গেলটা সমান হবে, তো দৈর্ঘ্য প্রস্থটা সমান হবে, বাট এই যে উচ্চতা, এই উচ্চতাটা দেখ বেশি আছে, মানে ডিফারেন্ট হচ্ছে। অতএব এদের মধ্যে তোরা দেখতে পাবি যে আলফা আর বিটা এই দুটো কি আছে? এইটা আর এইটা কি হচ্ছে? দেখ 90 ডিগ্রি। বাট তোরা জানিস যে তো এটা যখন হবে সি, যে অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি কেন দিয়েছে? ষড়ভুজের ক্ষেত্রে দেখ আমরা কি বলতে পারি? যে একটা যে স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনটা মিডিল দিয়ে ভাগ করলে এটা কত হয়? 180 ডিগ্রি, ঠিক আছে? আর যে ষড়ভুজের ক্ষেত্রে যদি দেখিস কত হবে? 60 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে যে বাইরের অ্যাঙ্গেলটা কত হতে চলেছে? এই অ্যাঙ্গেলটা যে হতে চলেছে তোদের কত? তাড়াতাড়ি বল। মানে সরি আমি একটু উল্টো বললাম, মানে এইটা কত হতে থাকে? 60 ডিগ্রি। আর এইখানে যে অ্যাঙ্গেলটা হতে থাকে 120 ডিগ্রি। তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেল এদের কত হতে থাকে? ইন্টারনাল অ্যাঙ্গেল হতে থাকে এদের 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখ গামা ইজ ইকুয়াল টু কত দিয়েছে? 120 ডিগ্রি। বোঝা গেছে? গামা ইজ ইকুয়াল টু কত দিয়েছে? 120 ডিগ্রি। চল এরপর দেখবি তোর রম্বোহেড্রাল মানে কি? রম্বস মানে এরকম বেঁকে আছে, দেখ এরকম বেঁকে আছে। তাহলে এর ক্ষেত্রে কি দেখতে পাবি? এ বি সি সমান হলেও এই যে আলফা বিটা গামা তোর 120 ডিগ্রি থেকে কম হতে চলেছে, বা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে না। আর এর ক্ষেত্রে সিম্পল কি? প্রিমিটিভ ইউনিট সেল কাজ করবে, ঠিক আছে? বোঝা গেল? এবার দেখ এবার আছে অর্থরম্বিক। অর্থরম্বিক মানে ঠিক এইরকম, দেখ অর্থরম্বিক মানে এরকম, এটা হলো আমার তোর মাইক্রোফোনের, দেখ অর্থরম্বিক মানে এরকম চ্যাপ্টার টাইপের, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছিস? এর ক্ষেত্রে দেখ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই সেম হবে না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই সেম হবে না। বাট এর ক্ষেত্রে দেখ অ্যাঙ্গেলগুলো যদি তোরা প্রপারলি দেখিস কি হবে? অ্যাঙ্গেলগুলো যদি প্রপারলি দেখিস প্রত্যেকটা 90 ডিগ্রি করে অ্যাঙ্গেলের ফর্মেশন করবে, প্রত্যেকটা 90 ডিগ্রি করে অ্যাঙ্গেলের ফর্মেশন করবে। বোঝা গেছে? ক্লিয়ার? দেখ এর ক্ষেত্রে প্রিমিটিভ, এফসিসি, বিসিসি, ইসিসি, এন্ড সেন্টার কিউবিক সেল সব কটা কাজ করে, সব কটা ইউনিট সেল এখানে কাজ করছে। এবার আসছে মনোক্লিনিক। মনোক্লিনিক মানে কি হলো? ঠিক ওরকমই চ্যাপ্টার, ওটার থেকে একটু তুলনামূলক মোটা যদি দেখিস, মানে এরকম এই যে চার্জারটা যদি দেখিস তোর একটু মোটা, একটু মোটা তো চার্জারটা, ঠিক আছে? এই ধরনের যে ইউনিট সেল একে আমরা কি বলবো? একে আমরা বলে থাকি মনোক্লিনিক ইউনিট সেল। এই ধরনের যে ইউনিট সেল তাকে আমরা বলে থাকি মনোক্লিনিক ইউনিট সেল। এর ক্ষেত্রে দেখ কি হয়ে থাকে? এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি হয়ে থাকে, এবং আলফা এবং গামা কি হয়ে থাকে? 90 ডিগ্রি, এবং বিটাটা 90 ডিগ্রি থেকে বেশি হয়ে থাকে, মানে এই যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বেশি হয়ে থাকে। বোঝা গেল? এরপরে যে আছে এর ক্ষেত্রে প্রিমিটিভ আর এন্ড সেন্টার কাজ করে। অ্যান্ড লাস্ট অপশন যেটা আসছে সেটা হলো ট্রাইক্লিনিক। লাস্ট অপশন যেটা আছে সেটা হলো ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিকের ক্ষেত্রে প্রিমিটিভ ইউনিটসের শুধুমাত্র কাজ করছে। ট্রাইক্লিনিক মানে কি? ধর এইটা আছে, এইটাকে আমি একটুখানি এরকম থেকে এরকম বেঁকিয়ে রাখলাম, এটা বেঁকিয়ে রাখলাম, তাহলে দেখ এর যে অ্যারেঞ্জমেন্টটা আছে সেই যে অ্যারেঞ্জমেন্টটা ট্রাইক্লিনিক অ্যারেঞ্জমেন্ট শো করছে, যেখানে আলফা বিটা এবং গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যান্ড এ বি এন্ড সি কি হবে? এ বি এন্ড সি
নট ইকুয়াল টু, মানে এ বি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নয় এবং এদের মধ্যে তোদের যে অ্যাঙ্গেল গুলো আছে সেগুলো প্রপার 90 ডিগ্রি সবাই হয় না। বোঝা গেছে? ক্লিয়ার? এতখানি ক্লিয়ার? এই পোর্শন পর্যন্ত আমরা আর একটা যে পোর্শন আছে আমাদের সেই পোর্শনটাকে শেষ করে ফেললাম। ক্লিয়ার আছে? বোঝা গেল? চল দেখ, এখানে দেখ গ্র্যাভিস ল্যাটিস গুলো আছে, এইগুলোকে আমরা বলবো সরল ঘনাকারের দেহ কেন্দ্রিক, এখানটা পৃষ্ঠ কেন্দ্রিক। আমি যেগুলো বলে দিয়েছি অলরেডি তোদেরকে, ঠিক আছে, আমি অলরেডি তোদেরকে এগুলো বলে দিয়েছি আগেই। এবার দেখ, এরপরে আমাদের যে পোর্শন আসবে সেই পোর্শনটাই আমরা পড়তে চলেছি আমাদের আর একটা টপিক, কারণ এই টপিক পর্যন্ত এসে আমরা থেমে গেছি। এরপরে আমরা নেক্সট টপিক বা আমাদের নেক্সট টপিকে মুভ করব, যেটাকে আমরা বলতে চলেছি কি, যেটাকে আমরা বলতে চলেছি একক কোষে কণার সংখ্যা নির্ণয়। প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা একক কোষের কণার সংখ্যাগুলোকে নির্ণয় করব। তাহলে আমরা বেসিক্যালি এখানে তিনখানা একক কোষের কণার সংখ্যা নির্ণয় করি। স্যার আমরা তো চারটে দেখলাম, এন্ড সেন্টারের ক্ষেত্রে ধরা হয় না, আমি বলে রাখবো, ছাড় বাদ দে। কিন্তু প্রথম যে তিনখানা আছে, প্রথম তিনখানার ক্ষেত্রে আমরা কণার সংখ্যাটাকে নির্ণয় করে থাকি। প্রথমে স্যার কি আসছে? প্রথম যে কণার সংখ্যা আসছে সেটা হলো স্যার আমাদের কার ক্ষেত্রে? প্রিমিটিভ ইউনিট সেল বা সিম্পল। দেখ, পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে প্রথম কারাই এসেছে? যেগুলো সরল বা সিম্পল তারাই এসেছে। তাহলে সলিডের ক্ষেত্রে আমরা কেন আলাদা দেখবো? সলিডের ক্ষেত্রেও আমরা প্রথম কাকে দেখবো? প্রিমিটিভ বা নরমাল বা সিম্পল ইউনিট সেলকে দেখবো। তাহলে একক কোষে কণার সংখ্যা নির্ণয় করব আমরা, কণার সংখ্যা। এই কণার সংখ্যাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি জানিস তো? কণার সংখ্যাকে আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। আর এই কণার সংখ্যাগুলো তোদের জানাটা খুবই বেশি পরিমাণ ইম্পর্টেন্ট। কারণ খুব বেশি পরিমাণ ইম্পর্টেন্ট আমি বললাম এর একটাই কারণ, এইগুলো দিয়ে তোদের নিউমেরিক্যালে অ্যাপ্লিকেশন আসে। মানে তোদেরকে ডাইরেক্ট এগুলো ক্যালকুলেট করতে দেবে না, হয় তোদেরকে ডাইরেক্ট এমসিকিউ এ জিজ্ঞাসা করে নেবে একক কোষে কণার সংখ্যা এফসিসির ক্ষেত্রে কত, পিসিসির ক্ষেত্রে কত, প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে কত। তাছাড়া আর একটা পোর্শন তোদেরকে জিজ্ঞাসা করে নিতে পারে। কি পোর্শন স্যার? যে তোদের যখন একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন দেওয়া হবে, সেই অ্যাপ্লিকেশনে বলে দিল বিসিসি ল্যাটিসের ক্ষেত্রে, এবার তখন তোদেরকে যখন ঘনত্ব নির্ণয় করবি, বেসিক্যালি এটা হয়ে থাকে, তখন তোদেরকে কি করতে হবে? সেখানে একক কোষের কণার সংখ্যাটাকে লিখতে হবে। বা তোরা যদি তখন লিখতে না পারিস তাহলে কেল্লাফ হবে। মানে পুরো ক্রিয়া কর্মতে পুরো প্রাণ নিয়ে যাবে তোদের, মানে পুরো এরকম ধরবি আর এরকম জল ঢেলে দিয়ে চলে আসবি, ঠিক আছে, শেষ খেলা। তাহলে আমাদের কি করতে হবে? এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমাদের বেসিক্যালি ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। চল, তাহলে প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা দেখব সিম্পল বা প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে প্রিমিটিভ ইউনিট সেলের জন্য যে কণার সংখ্যা সেটা ক্যালকুলেট করব। তাহলে স্যার প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে কণার সংখ্যা আপনারা ক্যালকুলেট করুন। চলো, প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে কণার সংখ্যা যদি আমাদের ক্যালকুলেট করতে হয়, তাহলে স্যার আমাদের কি জানতে হবে? তাহলে আমাদের জানতে হবে যে ম্যাগনিতে আমরা যে পিৎজা নিয়ে আসি, সেই পিৎজাটা স্যার কত সুন্দর খেতে হবে। পিৎজা হাট থেকে যে স্যার পিৎজাটা নিয়ে আসি, সেই পিৎজাটাকে ক ভাগে ভাগ করতে হয় সেইটা তোদেরকে জানতে হবে একক কোষের কণার সংখ্যা নির্ণয় করার জন্য। স্যার পিৎজা জানবো? আমি তো স্যার পিৎজা খেতে আমাকে ডাক্তার মানা করেছে, জানি মানা করেছে, কিন্তু তোদেরকে তাও আজকে পিৎজা কিনতে যেতেই হবে, ঠিক আছে, বোঝা গেল? এবার যদি তোর পিৎজা খাওয়ার পয়সা না থাকে, তাহলে বাড়ি থেকে তোর মা যখন গোল রুটি বানাবে, রুটি একটা নিয়ে আসতে পারিস। এবার দেখ, তাহলে আমি কি যা করবো? আমি একটা পিৎজা নিয়ে আসতে যাবো, আমি একটা পিৎজা নিয়ে আসতে গেলাম। এবার আমি বলছি ধুর, আমি একা যাবো না। আমি কেন পিৎজা আনতে একা যাবো না? কারণ আমার একটা ফ্লেভার খেয়ে পোষায় না। আমাদের যে এখানে পিৎজা হাটে নতুন আউটলেটটা খুলেছে না, সেই আউটলেটটাতে 8 রকমের পিৎজা পাওয়া যায়। এবার এটা কি হয়েছিল জানিস? আমার একটা বন্ধু আছে, 8খানা বন্ধু, সেই 8খানা বন্ধু মিলে আমরা প্ল্যান করেছিলাম পিৎজা খেতে যাবো। এবার আমি সবাইকে কল করছি, ভাই 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 শোন, আমাদের এখানে একটা পিৎজা হাটে নতুন আউটলেট খুলেছে। বলছি আরে বাবা বিশাল ব্যাপার। তখন 10 জন ছিল, 8 জন বলছে ভাই পয়সা আছে, 2 জন বলছে পয়সা নেই, 2 জন বলছে আরে তোরা পরে খাবি, যা বাদে তোরা একদিন গিয়ে একা খেয়ে আসবি। আমি 7 জনকে নিয়ে আমরা টোটাল 8 জন মিলে পিৎজা আনতে গেছি। এবার গিয়ে দেখছি 8টা ফ্লেভারের পিৎজা আছে। এবার আমাদের লোক হচ্ছে ভাই একটা ফ্লেভারের 8টা পিৎজা নিয়ে লাভ নেই, 8টা ফ্লেভারের একটা করে পিৎজা নেবো এবং প্রত্যেকটা পিৎজাকে, যেহেতু 8টা বন্ধু আছে, 8টা করে স্লাইস করবো। প্রত্যেকটা পিৎজাকে যদি 8টা করে স্লাইস করি, তাহলে আমরা সবাই একটা করে পিৎজা নিতে পারবো। একটা করে পিৎজা নিলেই ভাই আমাদের জিন্দেগি ঝাললে বল্লে হয়ে যাবে। কারণ কি, প্রত্যেকটা থেকে একটা করে স্লাইস নিলে আমাদের 8 রকমের পিৎজা টেস্ট করা কমপ্লিট। বোঝা গেল? চল, এবার দেখ পিৎজার গল্পটা মনে রাখবি, ঠিক আছে? কেন বলছিলাম দেখ, কারণ তোরা প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে কিরকম দেখেছিলিস। দেখ
এখানে তোরা যে প্রিমিটিভ ইউনিট সেলটা দেখেছিস, এই প্রিমিটিভ ইউনিট সেলটার ক্ষেত্রে তোরা যে অ্যারেঞ্জমেন্টটা দেখেছিস প্রপারলি দেখ, এইভাবে দেখেছিস যে প্রত্যেকটা কর্নারে কি আছে, একটা করে কণা অ্যারেঞ্জ আছে, প্রত্যেকটা কর্নারে একটা করে কণা আছে। তো প্রত্যেকটা কর্নারে যখন একটা করে কণা আছে, তাহলে স্যার আমরা পিৎজা কেন খেতে যাবো, আমরা তো এখানে সলিড স্টেট করতে এসেছি, আপনি পিৎজার দোকানে নিয়ে যাচ্ছেন। আরে শোন না রে বাবা, শোন, দেখ এখানে তোদের আমি বলছি প্রত্যেকটা যে ধর জায়গা আছে, প্রত্যেকটা জায়গাতে ধর আটটা আটটা করে ভাগ আছে। মানে স্যার কি বলতে চাইছেন দেখ, আমি কি বলতে চাইছি দেখ, মানে তুই ধর যে ঘরে বসে আছিস, সেই ঘরটার ডান দিকে আর একটা ঘর, বাঁ দিকে একটা ঘর, সামনে একটা ঘর, পিছনে একটা ঘর, তলায় একটা ঘর, ওপরে একটা ঘর, আবার তাদের পাশে 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 প্রত্যেকটা ঘর আছে। তাহলে যে একটা কর্নারকে তোরা যদি একটু ইমাজিন করে দেখিস, ওই কর্নারটাকে দেখবি একটা কর্নারকে টোটাল 8খানা কর্নার মিলে শেয়ার করতে আসে। এবার তোদেরকে বলি যে একটা অ্যাটম আছে, 8খানা কর্নার এইভাবে 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 ঢুকে গেছে, তাহলে ওই যে কণাটা কটা ভাগে ভাগ হবে, 8টা ভাগে, ঠিক পিৎজার মতো। দেখ তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখ আমরা এখানে পিৎজা নেবো, স্যার পিৎজাটা তো ছোট কেন, দেখ আমরা একটা পিৎজা নিলাম, এই একটা পিৎজাকে আমরা কটা ভাগে ভাগ করেছি, একটা দুটো তিনটে চারটে, মানে কি স্যার এখানে চারটে না, টোটাল 8টা ভাগ আছে, একটা পিৎজাকে 8টা ভাগে ভাগ করেছি। এবার এইরকম যদি আমরা টোটাল 8টা পিৎজা নিই, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টা পিৎজা নিয়েছি ধর, ঠিক আছে। এবার এই 8টা পিৎজাকে আমরা এরকম ভাবে ভাগ করেছি, প্রত্যেকটাকে 8টা 8টা করে ভাগ করব, প্রত্যেকটাকে 8টা 8টা করে ভাগ করে প্রত্যেকটা থেকে একটা করে স্লাইস নেব, প্রত্যেকটা থেকে একটা করে স্লাইস নেবো, 8টা বন্ধু আছে, একটা একটা করে স্লাইস নেবো, আমাদের হেভি একটা করে সব কোয়ালিটির পিৎজা টেস্ট করা হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা স্লাইস নিয়ে 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 ধর একটা বড় পিৎজা তৈরি হয়েছে। এবার এই যে বড় পিৎজাটা হয়েছে, এই বড় পিৎজাটা তো ধর কি হয়েছে, এই বড় পিৎজাটা তো ধর 8টা ভাগে ভাগ করার পর প্রত্যেকটা থেকে একটা করে স্লাইস এসছে। তো তাহলে টোটাল কটা স্লাইস এসছে, 8টা স্লাইস এসছে, মানে একটা গোটা পিৎজা তৈরি হয়েছে, এটা একটা ফুল পিৎজা তৈরি হয়ে গেছে, এটা ফুল পিৎজা ফরমেশন হয়ে গেছে। এবার যখন একটা স্যার ফুল পিৎজা ফরমেশন হয়েই গেছে, তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম যে প্রত্যেকটা যে ইউনিট সেলের ক্ষেত্রে আমরা কটা ভাগে ভাগ করেছিলাম, কটা ভাগ নিয়েছিলাম স্যার, প্রত্যেকটা দেখ কণার ক্ষেত্রে আমরা কটা নিয়েছি, 8টা ভাগের মধ্যে একটা ভাগ, 8টা ভাগের মধ্যে একটা ভাগ, মানে 8টা ভাগের মধ্যে একটা করে ভাগ নিয়েছি। তাহলে স্যার একটা কর্নারে যখন একটা করে অ্যাটম প্রেজেন্ট আছে, একটা কর্নারে যখন একটা করে টোটাল অ্যাটম প্রেজেন্ট আছে, আর 8খানা আলাদা আলাদা ঘর যদি এসে কণাটাকে কাটে, তাহলে আমরা স্যার একটা কর্নারে একটা ইউনিট সেলের জন্য ক ভাগ পাচ্ছি, একটা কর্নার, ঠিক ধরেছিস তোরা, 8 ভাগের 1 ভাগ করে পাচ্ছি। তাহলে একে যদি 8টা ঘর এসে কাটে, তাহলে এই একটা ইউনিট সেলের জন্য আমরা এখানে যে কণাটা পাবো, সেই কণাটা কত হতে চলেছে, আমাদের 8টা ভাগের 1 ভাগ, মানে এই কণাটা যদি 8টা ভাগ হয়, সেই 8টা ভাগের 1 ভাগ হতে চলেছে, ঠিক এইরকম পিৎজাটার মতো, এই 8টা ভাগের 1 ভাগ একটা ইউনিট সেল পাচ্ছে। তাহলে তোরা যদি প্রপার ওয়েতে লক্ষ্য করিস যে একটা কর্নারে একটা অ্যাটমের 8 ভাগের 1 ভাগ প্রেজেন্ট আছে, তাহলে 8টা কর্নারে যদি একটা কর্নারে 8 ভাগের 1 ভাগ প্রেজেন্ট আছে, একটা কর্নারে 8 ভাগের 1 ভাগ প্রেজেন্ট আছে, দেখ কি বলতে চাইছি দেখ। তাহলে তোরা কি দেখতে পেলি যে প্রত্যেকটা কর্নারে 1-এর 8 করে প্রেজেন্ট আছে। দেখ একটা যে কর্নার আছে, সেই কর্নারটায় 1-এর 8 অংশ প্রেজেন্ট আছে, বা আমি যদি এখানেও দেখি একটা কর্নারে 1-এর 8 অংশ প্রেজেন্ট আছে, ঠিক একটা কর্নারে যখন 1-এর 8 অংশ প্রেজেন্ট আছে, একটা ইউনিট সেলের ক্ষেত্রে দেখ 1 2 3 4 5 6 7 8, 8টা কর্নার আছে, তাহলে 8টা কর্নারের জন্য স্যার কটা প্রেজেন্ট থাকবে, 1-এর 8 ইন্টু 8, তাহলে স্যার দেখুন টোটাল কেটে গেলে স্যার একটা অ্যাটম প্রেজেন্ট থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, সিম্পল ইউনিট সেলের ক্ষেত্রে কটা কর্নারে বা টোটাল কর্নার মিলে কটা অ্যাটম প্রেজেন্ট থাকে ইউনিট সেলটাতে, একটা। তাহলে তোরা এটা মনে রাখবি কি, একটা টোটাল ইউনিট সেলের ক্ষেত্রে একখানা অ্যাটম প্রেজেন্ট থাকে। তাহলে একটা ইউনিট সেলের ক্ষেত্রে কণার সংখ্যা কত, 1, বোঝা গেল। এবার দেখ, এবার যদি তোরা প্রপার ওয়েতে আরো ডিটেলসে এটাকে স্টাডি করিস, তাহলে তোরা কি দেখতে পাবি যে স্যার এবার আমরা দেখবো বিসিসি ল্যাটিসের ক্ষেত্রে। কার ক্ষেত্রে দেখবো স্যার, বিসিসি বা বডি সেন্টার কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে দেখবো। কার ক্ষেত্রে দেখবো স্যার, বডি সেন্টার কিউবিক ইউনিট সেল। দেখ তাহলে আবার আমাদের কি বানাতে হবে, আবার আমাদের বানাতে হবে, দেখ এখানে একটা বানাবো, কি বানাচ্ছেন স্যার, আরে ইউনিট সেল বানাচ্ছি। দেখ প্রপার ইউনিট সেল বানালাম, এই প্রত্যেকটা ইউনিট সেলে কি বলেছে, প্রত্যেকটা কর্নারে কি প্রেজেন্ট আছে, প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম প্রেজেন্ট আছে। দের মশাই
প্রত্যেকটা কর্নারে একটা করে নয়, প্রত্যেকটা কর্নারে 1/8 অংশ করে প্রেজেন্ট আছে। কটা করে প্রেজেন্ট আছে? প্রত্যেকটা কর্নারে 1/8 অংশ করে প্রেজেন্ট আছে। এবার আমরা কি করেছি জানিস তো, বডিতে একটা গোটা অ্যাটম রেখে দিয়েছি। বডিতে একটা গোটা, এই যে অ্যাটমটা আছে এইটা কিন্তু একটা অ্যাটম, এই অ্যাটমটা একটা। তাহলে তোরা এই যে বডি সেন্টার কিউবিক ইউনিট সেল দেখতে পেলি, এই বডি সেন্টার কিউবিক ইউনিট সেলে কটা দেখতে পাচ্ছিস? দেখ তাহলে জেড সমান, স্যার আমরা দেখতে পাচ্ছি 8টা কর্নারের জন্য 1/8 অংশ করে প্লাস একটা গোটা প্রেজেন্ট আছে। তাহলে স্যার এটা কেটে দিলে আমরা পাবো 1 + 1 মানে টোটাল 2টো অ্যাটম। তাহলে বিসিসির ক্ষেত্রে ইউনিট সেলে অ্যাটমের সংখ্যা কত হবে? টোটাল বিসিসির ক্ষেত্রে ইউনিট সেলে অ্যাটমের সংখ্যা হবে 2টো। দেখ 8টার জন্য কি হচ্ছে? 8টার জন্য হচ্ছে 1/8 অংশ করে প্লাস একখানা গোটা প্রেজেন্ট আছে, একটা গোটা প্রেজেন্ট আছে। তাহলে কটা হচ্ছে টোটাল? তাহলে তোদের টোটাল হচ্ছে কটা? স্যার টোটাল হচ্ছে 2খানা। বোঝা গেল? এবার আসছে, এবার আমরা স্যার পড়বো এফসিসির ক্ষেত্রে। এফসিসির ক্ষেত্রে স্যার আমাদের কি দেখতে হবে? দেখ ফার্স্টে কি দেখতে হবে? কিছু দেখতে হবে না, ফার্স্টে তোদেরকে দেখতে হবে একটা গোটা ইউনিট সেল। এই ইউনিট সেলটা যখন তোরা দেখে নিবি, ইউনিট সেলটা দেখার পর তোরা প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম রাখবি, প্রত্যেকটা কর্নারে একটা করে। দূর স্যার আবার ভুল বলছেন, একটা করে নয়, 1/8 অংশ করে। প্রত্যেকটা কর্নারে আমরা কত করে পাবো স্যার? 1/8 অংশ করে। এবার এফসিসির ক্ষেত্রে আমি কি বলেছিলাম? প্রত্যেকটা ফেসে একটা করে প্রেজেন্ট থাকে। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, প্রত্যেকটা ফেসে একটা করে। কিন্তু এটা ভুল। দেখ আমি কি বলছি, প্রত্যেকটা ফেসে এখানে একটা করে থাকে না, এখানে কেমন থাকে দেখ। দেখ এই যে একটা ফেস ধর, এই যে কণাটাকে অ্যারেঞ্জমেন্টটাকে দেখছি, এইটা একটা কণা, ঠিক আছে, আর এই যে ফেসটা আছে এই ফেসটা এই কণাটাকে এইভাবে মাঝখান দিয়ে পার্টিশন করে, মানে হাফ আছে এদিকে আর হাফ আছে এদিকে। বোঝা গেল? মানে প্রত্যেকটা যে অ্যাটম আছে সেই প্রত্যেকটা অ্যাটমকে ডিভাইড করে একটা ফেস হাফ হাফ করে নিয়েছে। মানে ধর আমি বলছি এটা যদি একটা ফেস হয়, মানে এই যে তলটা যদি থাকে, এই তলে ধর এরকম কণাটা প্রেজেন্ট আছে, এটা যদি আমি আজকে মাঝখানে এরকম করে ঘুরে দিই তাহলে কি হবে? দেখ এইভাবে এসে এরকম, মানে তুই কি দেখতে পাচ্ছিস? দেখ তাহলে এইভাবে কি দেখতে পাচ্ছিস? এইভাবে যদি হয়, দাঁড়া এইভাবে যদি করি, দেখ কি হলো? তাহলে কি দেখতে পাচ্ছিস? দেখ হাফ আছে, হাফ ওদিকে আছে, হাফ এদিকে আছে, হাফ ওদিকে আছে। তাহলে একটা ফেসে কটা থাকে? হাফ হাফ করে থাকে। মানে এই ইউনিট সেল হাফ অ্যাটম শেয়ার করছে, এই ইউনিট সেল হাফ অ্যাটম শেয়ার করছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এখানে জেড ইকুয়াল টু 8টা কর্নারের জন্য 1/8 অংশ করে প্লাস 6টা যে ফেস আছে সেই 6টা ফেসের জন্য হাফ 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 করে শেয়ার করছে, 6টা ফেসের জন্য হাফ হাফ করে শেয়ার করছে। তাহলে এখান থেকে যদি ডিভিশনটা করি আমরা কি হবে? এখান থেকে টোটাল পাবো একটা প্লাস এখান থেকে টোটাল পাবো 3টে, মানে 1 + 3 = 4টি। আমরা কত পাবো? 1 + 3 = 4খানা কণার সংখ্যা পাবো। তাহলে আমরা যদি জিস্ট লেখার চেষ্টা করি তাহলে কি লিখবো? কণার সংখ্যা। দেখ এটা ইম্পর্টেন্ট, কণার, বুঝে গেছিস কি করে ক্যালকুলেট করেছি? তাহলে কণার সংখ্যা যদি আমি এখান থেকে ক্যালকুলেট করি, দেখ কণার সংখ্যা z = 1, z = 2, z = 4। এই যে 1 যেটা হচ্ছে সেটা হলো প্রিমিটিভ বা নরমাল। প্রিমিটিভের ক্ষেত্রে, বিসিসি এর ক্ষেত্রে 2টো এন্ড এফসিসি এর ক্ষেত্রে 4খানা ইউনিট সেল রয়েছে। আমাদের কটা ইউনিট সেল রয়েছে? সরি, ইউনিট সেলে কটা কণার সংখ্যা রয়েছে? সরি 4টে। বোঝা গেল? কটা ইউনিট সেলে কণার সংখ্যা রয়েছে? 4টে। বোঝা গেছে? ক্লিয়ার? দেখ এবার দেখ, হ্যাঁ ক্লিয়ার আছে? চ প্রথম রেকর্ডিং হচ্ছে আমাদের 58 মিনিট। চ হ্যাঁ, এইখান পর্যন্ত আমাদের কণার সংখ্যা ক্যালকুলেট করা খতম। স্যার কোথায় চলে এলেন? দেখ কণার সংখ্যা ক্যালকুলেট করার সময় যদি খতম হয়েও যায়, এবার আমরা কি করব? আমরা এখানে স্লাইড নেব, ঠিক আছে? কি করবেন স্যার? স্লাইড নেব। চল তাহলে কি নেবো? তো স্লাইড নিচ্ছি আলাদা আলাদা করে, অনেকগুলো স্লাইড নিয়ে নেবো একবারে, কারণ আমাদের কি করতে হবে? আমাদের অনেকগুলো স্লাইড নিতে হবে। এর প্রধান কারণ হলো আমাদের এখনো অনেকটা করতে হবে। ঠিক আছে, চ বেশি নেই, একটুখানি আছে, ঠিক আছে? স্লাইড নিয়ে নিলাম। এবার দেখ, এবার আমরা কি করতে পারি? এবার আমরা আমাদের নেক্সট টপিকে আসবো। সেই নেক্সট টপিকের আমাদের নাম হতে চলেছে কণার সংখ্যার পর আমাদের, দেখ এবার আমরা একটা বেসিক তোদের আইডিয়া দিই। বেসিক আমাদের এরপর হবে যে প্যাকিং দক্ষতা, প্যাকিং এফিসিয়েন্সি। এরপর আমাদের কি হতে চলেছে? প্যাকিং দক্ষতা। স্যার প্যাকিং দক্ষতা কেন বললেন? যে আমি কতভাবে পটু, ধরুন স্যার আমি সুন্দরবন ঘুরতে যেতে চলেছি, এখন তো মরশুম চলছে, তো সেখানে আমি প্যাকিং এ কতটা পুরু, আমি কত তাড়াতাড়ি প্যাকিং করে দিতে পারি, সেটা বলতে চাইছেন? দেখ মাথা মোটার দল, দেখ প্যাকিং দক্ষতা মানে আমরা কি বলতে চেয়েছি? দেখ
এখানে ধর প্যাকিং দক্ষতা মানে স্যার কি বললেন, দেখ একটা সলিড যে আছে, এই সলিডটা, এটা ধর একটা সলিড, এই সলিডটা কিভাবে থাকে, প্রত্যেকটা যে অ্যাটম গুলো আছে সেই অ্যাটম গুলো কিভাবে এইরকম ক্লোজলি ভাবে প্যাকড হয়ে থাকে। তো প্রত্যেকটা অ্যাটম কিরকম থাকে, পুরো ক্লোজলি ভাবে প্যাকড হয়ে থাকে। দেখ মানে স্যার এখানে একটা সলিড, এখানে একটা সলিডের অ্যাটম, এখানে একটা, এখানে একটা, মানে স্যার পুরো ক্লোজলি প্যাকড হয়ে আছে। আর এই যে ক্লোজলি প্যাক, একেই আমরা বলবো প্যাকিং দক্ষতা। মানে এই যে প্যাক হয়ে থাকার মানে তার চিপকে 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 থাকার যে ক্ষমতা, মানে কতটা বেশি পরিমাণে চিপকে আছে, সেটাকে আমরা বলবো প্যাকিং দক্ষতা। আর স্যার প্যাকিং দক্ষতা এই মাঝখানটা স্যার আমরা একটা কি একটা দেখতে পাচ্ছি, একটা ফাঁকা মতো পড়ে আছে, স্যার ওটাকেও কি আমরা ক্যালকুলেট করতে পারবো? ঠিক ধরেছিস। তাহলে এই যে ফাঁকা মতো অংশটা রয়েছে, এই ফাঁকা অংশটাকে বলবো আমরা ফাঁকা ফাঁকা স্থানের পরিমাণ বা পার্সেন্টেজ অফ ফাঁকা স্থান বলতে পারিস তোরা। এই যে ফাঁকা স্থানের পরিমাণ তোরা যে ক্যালকুলেট করবি আর প্যাকিং দক্ষতা ক্যালকুলেট করবি, স্যার ফাঁকা স্থানের পরিমাণ কি করে বার করবো? দেখ প্যাকিং দক্ষতা যদি তোরা একবার বার করে নিতে পারিস, প্যাকিং দক্ষতা যদি তোরা একবার বার করে নিতে পারিস, তাহলে 100 থেকে পার্সেন্টেজ অফ প্যাকিং দক্ষতা যদি ক্যালকুলেট করিস, তাহলে 100 মাইনাস প্যাকিং, 100 মাইনাস প্যাকিং করলে যেটা আসবে সেটাই তোদের হতে চলেছে ফাঁকা স্থানের পরিমাণ। মানে কি টোটালটা থেকে প্যাকিংটাকে বার করে দিবি, তাহলে কতটা ফাঁকা আছে বুঝতে পারবি। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার। চল তাহলে স্যার প্যাকিং দক্ষতা এবার আমরা কি করে বার করব? তাহলে আমি তোদেরকে বলে রাখি যে প্যাকিং দক্ষতা ক্যালকুলেট করার একটা সুন্দর ফর্মুলা তোদেরকে দেওয়া আছে। কি স্যার? আপনি তাড়াতাড়ি বলুন স্যার ফর্মুলাটা, কারণ আমাদের একটু তাড়াতাড়ি ক্যালকুলেট করতে হবে। তাহলে প্যাকিং দক্ষতা ইজ ইকুয়াল টু, মানে একক কোষে উপস্থিত যে কণার আয়তন, কি বলবি? একক কোষের কণার আয়তন বাই একক কোষের আয়তন বা মোট আয়তন লিখে। মানে কি একক কোষে কতগুলো কণা প্রেজেন্ট আছে তার যে আয়তন, সেটাকে একক কোষের যে মোট আয়তন সেটা দিয়ে তোরা চুপচাপ ভাগ করে দিবি। ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? তাহলে পুরো বাল্লে বাল্লে হয়ে যাবে। মানে স্যার কি, মানে একক কোষের প্যাকিং দক্ষতাটা বেরিয়ে চলে আসবে। চল তাহলে এবার স্যার প্রথমে কার প্যাকিং দক্ষতা বার করব? আমাদের পুরো গতানুগতিক রীতি অনুযায়ী আমরা প্রথমে সিম্পল বা প্রিমিটিভ ইউনিট সেলের প্যাকিং দক্ষতা বার করতে চলেছি। তাহলে কি বলবো? প্রিমিটিভের ক্ষেত্রে প্রিমিটিভের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা ক্যালকুলেট করব। প্রিমিটিভের ক্ষেত্রে যদি আমরা প্যাকিং দক্ষতা ক্যালকুলেট করতে যাই, তাহলে প্রিমিটিভের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা ক্যালকুলেট করার জন্য আমাদের কি করতে হবে স্যার? ওই ফর্মুলাটা তো আছেই, এই ফর্মুলাটা তো আজ বসিয়ে দেবো। তুর পাগল, দেখ ফার্স্টে কি করতে হবে, তোদের একটা ইউনিট সেল আগে এঁকে নিতে হবে। কেন স্যার? বোঝাচ্ছি। দেখ ফার্স্টে কি করলি, ইউনিট সেল এঁকে নিলি। ইউনিট সেল এঁকে নিলে তোরা কি দেখতে পেলি, এই ইউনিট সেলের ক্ষেত্রে তোরা এইভাবে যদি কণার অ্যারেঞ্জমেন্ট গুলো দেখিস, ইউনিট সেলের ক্ষেত্রে কণার অ্যারেঞ্জমেন্ট গুলো যদি দেখিস, ঠিক আছে, এখানে কি দেখতে পাস তোরা, যে জেড ইজ ইকুয়াল টু কি 1। তোদেরকে আমি আগেই বলে রেখেছি প্রিমিটিভের ক্ষেত্রে কি জেড ইকুয়াল টু 1 হয়ে থাকে। এবার দেখ তাহলে তোরা প্রিমিটিভের ক্ষেত্রে কণাগুলো কেমন দেখিস, ধর আমি বলছি এই যে একটা বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্যটাকে ধর আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে? আর এখানে অ্যারেঞ্জমেন্ট গুলো থাকবে কেমন, কণাগুলো দেখ একটা কণা এইভাবে থাকবে, একটা কণা এইভাবে অ্যারেঞ্জ থাকবে, এই যে কণাটা, এই কণাটা তো পুরো এইভাবে থাকবে, এই কণাটা তো পুরো এইভাবে অ্যারেঞ্জ থাকবে, এই যে কণাটা আছে এই কণাটা পুরো এইভাবে থাকবে এবং এই কণাটা পুরো এইভাবে অ্যারেঞ্জ থাকবে। তাহলে স্যার এই যে কণাগুলো পুরোপুরি ভাবে অ্যারেঞ্জ আছে, তার উপরে বেস করে কি আমাদের প্যাকিং দক্ষতাটা ক্যালকুলেট করতে হবে? হ্যাঁ ঠিক ধরেছিস। দেখ তাহলে আমরা এইটার যে বাহুর দৈর্ঘ্য আছে এইটাকে কি লিখতে পারি আর, আর এটাকে আর একটা আর লিখতে পারি, দুটোকে আর আর করে লিখতে পারি। তাহলে এ সমান তোরা কি দেখতে পেলি, 2r। এ সমান কি দেখতে পেলি, 2r। এটা হলো তোদের আর একটা ইম্পর্টেন্ট রিলেশন যেটা তোদের মনে রাখতে হবে, যেটা হলো কি এ মানে কি বাহুর দৈর্ঘ্য, আর মানে হলো ব্যাসার্ধ। মানে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, যেখানে এ সমান কি বাহুর দৈর্ঘ্য, এ সমান হলো বাহুর দৈর্ঘ্য, আর সমান হতে থাকলো ব্যাসার্ধ। এ সমান হলো স্যার বাহুর দৈর্ঘ্য এন্ড আর সমান হলো স্যার ব্যাসার্ধ। তাহলে বোঝা গেল। দেখ
দুটো অ্যাটম আছে, দুটো অ্যাটমের মধ্যে একটা আর আর টোটাল বাহু দৈর্ঘ্যটাকে আমি কি ধরেছি এ, তাহলে এ সমান 2r, বোঝা গেল? এ সমান 2r কি করে এলো বোঝা গেল? স্যার এই যে এ সমান 2r এই সম্পর্কটা কি কোনোভাবে কাজে লাগবে? হ্যাঁ ঠিক ধরেছিস। দেখ প্যাকিং দক্ষতা যদি আমরা ক্যালকুলেট করতে যাই, মানে কি আমরা ধর পার্সেন্টেজ অফ প্যাকিং দেবো, মানে 100% এর মধ্যে কত, তাহলে আমরা কি দেখবো একক কোষে উপস্থিত টোটাল কণার সংখ্যা। কি স্যার কি দেখবো স্যার? একক কোষে উপস্থিত টোটাল কণার সংখ্যা। তাহলে একক কোষে উপস্থিত টোটাল কণার সংখ্যা কত? একটা। এবার স্যার একটা কণার আয়তন কি করে বার করব? কি করে বার করব? দূর এত কে ভাবে। দেখ একটা কণা কি, একটা কণা হলো একটা স্ফিয়ারের মতো, আর স্ফিয়ারের আয়তন কি হয়ে থাকে? 4/3 পাই আর কিউব। কত হয়ে থাকে স্যার? 4/3 পাই আর কিউব। তাহলে একটা কণা রয়েছে, একটা কণার জন্য আমরা কত করব? 4/3 পাই আর কিউব। কত করব স্যার একটা কণার জন্য? 4/3 পাই আর কিউব। ঠিক আছে স্যার, এবার নিচেরটা কি করে বার করবো? তাহলে দেখ পুরো যে ইউনিট সেলের আয়তন কি বলেছে, একটি একক কোষের যে কণার আয়তন, মোট কণার আয়তন, আর একক কোষের মোট আয়তন। তাহলে একক কোষের মোট আয়তন কত? এই যে একক কোষের মোট আয়তন কত হয়ে থাকে? একক কোষটার মোট আয়তন হবে তোদের এ কিউব। একটা যে কিউব আছে এটা তো একটা একক কোষ, এই কিউবটার আয়তন কত? এই কিউবটার আয়তন কত? এ কিউব। মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে কি হয়ে থাকে? এ কিউব। এবার তোরা এ সমান কি দেখেছিস? 2r। এ সমান 2r দেখেছিস, তাহলে এই এর জায়গায় তোরা 2r তার হোল কিউব যদি বসাস, তাহলে উপরে কি হবে? 4/3 পাই আর কিউব বাই 8r কিউব। তাহলে এখান থেকে যদি দেখিস এই আর কিউব কেটে যাবে, আর এই টোটাল যদি তোরা ক্যালকুলেট করিস, এই টোটালটা হবে তোদের কত হবে স্যার? 0.524। ঠিক আছে, বা এটা যদি ঠিক করে ক্যালকুলেট করিস হবে তোদের 52.4%। কত হবে স্যার? হবে তোদের 52.4%। বোঝা গেল? স্যার তাহলে ফাঁকা স্থানটা আমি তো এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারি। একদম ঠিক ধরেছিস। তাহলে এখান থেকে পার্সেন্টেজ অফ ফাঁকা স্থান কত হবে? পার্সেন্টেজ অফ ফাঁকা স্থান হবে 100 মাইনাস 52.4%। মতলব কত হতে চলেছে স্যার আমাদের? কত হতে চলেছে? যে দেখ তাহলে এখান থেকে 6 করলে কত? 53 হবে, মানে 47.6%। বোঝা গেল? 47.6%। তাহলে তোদের কোনগুলো ইম্পর্টেন্ট? দেখ এই স্লাইডের মধ্যে তোদের ইম্পর্টেন্ট বলতে হলো এই যে কণার সংখ্যাটা ইম্পর্টেন্ট, এই যে রিলেশনটা আছে সেটা ইম্পর্টেন্ট। এইখান থেকে তোদের কোনটা ইম্পর্টেন্ট? এই যে আছে তোদের প্যাকিং এফিসিয়েন্সি ইম্পর্টেন্ট এবং ফাঁকা স্থানের পরিমাণটা ইম্পর্টেন্ট। বোঝা গেল? প্যাকিং এফিসিয়েন্সি ইম্পর্টেন্ট আর ফাঁকা স্থানের যে পরিমাণ আছে সেটা ইম্পর্টেন্ট। চল ক্লিয়ার? ক্লিয়ার এখান পর্যন্ত বোঝা গেছে? এবার আমরা কোনটাকে দেখবো? এবার আমরা পড়বো আমাদের সেকেন্ড টপিক, যার নাম হতে চলেছে বিসিসি এর ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি। এটাকে একটু ভালো করে বলছি, ঠিক আছে? বিসিসি এর ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি। স্যার বিসিসি এর ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি দেখার জন্য আমাদের কি করতে হবে? যে দেখ আমরা চলাচলিত আমাদের যে রীতি সেই অনুযায়ী আমরা একটা চুপচাপ আগে ইউনিটসে এঁকে নিলাম। দেখ আমি তোদেরকে ডিরাইভ করে দেখাচ্ছি, বাট এত ডেরিভেশন দরকার নেই। তাও আমি রিভিশন ক্লাসে তোদের ডেরিভেশন করছি, মানে বুঝতেই পারছিস। তো পড়তে থাক। দেখ তাহলে এইখানে একক কোষে কণার সংখ্যাটা ধর, এই যে কর্নারটার জন্য ধর এত আমি বোঝাচ্ছি। দেখ এই কর্নারটার জন্য, এই যে একটা কর্নারের জন্য ধর আমি যদি একটু ঠিক করে দেখাই তোদেরকে, হ্যাঁ, আর এই কর্নারটার জন্য মানে কি এরা এরা এই দুটো মানে এরা দেখ কেমন আছে, দেখ এরা পরস্পর একে অপরের বিপরীত। ঠিক আছে, মানে একে অপরের বিপরীত। দেখ একটা তল বরাবর নয়, একটা তল বরাবর নয়, কিন্তু একটা তল বরাবর নয়। আমরা কি বললাম? এই যে কর্নার আছে এবং তলার যে এই কর্নারটা, এদের দুজনের মধ্যে যদি আমরা একটা কর্ণ দেখি, মানে ধর এই অ্যাটমগুলো এই দুটোর মধ্যে, ঠিক আছে, এরা দুজন আছে, আর এদের মাঝখানে ধর একটা মোটু অ্যাটম আছে। ঠিক আছে, তাহলে স্যার এদের মধ্যে যদি আপনি দেখেন এটা কি হবে? আর এটা হবে আর, স্যার এটা হবে দেখুন আর আর আর, তার মানে কত হচ্ছে স্যার? 2r। আর এখানে আর আর 2r, মানে স্যার টোটাল হতে চলেছে 4r। তাহলে 4r ইজ ইকুয়াল টু স্যার এ লিখে দেবো? 4r ইজ ইকুয়াল টু এ লিখে দেবো না, এই পোরশনটাতেই তোরা ভুল করিস। কেন স্যার? কারণ দেখ আমি তোদের শুধু বাহুর দৈর্ঘ্যের মধ্যে দেখিনি, এই কর্নারে এবং এই কর্নারে যে অ্যাটমগুলো প্রেজেন্ট আছে তাদের মধ্যে আমি বাহুর দৈর্ঘ্য ক্যালকুলেট করতে হবে। তাহলে তোরা যদি প্রপার এখান থেকে একটা ফেস নিস, ঠিক আছে, মানে ধর আমি বলছি তোদেরকে হিসেব মতো, তা কি করতে পারিস? তোরা ধর এই কর্নার থেকে এই কর্নারে করেছিস তো, এবার ধর আমি বলছি একটা ফেস বরাবর করলি। ধর এই দিকে যে তলটা প্রেজেন্ট ছিল এই তল, মানে ধর এই কর্নারটার মধ্যে করেছিলিস। তারপরে দেখ এই যে দুটো কর্নারের মধ্যে করার পর, এই দুটো কর্নারের মধ্যে করার পর এই থেকে এর যে ফেসটা আছে, এই ফেসটার তোরা যদি দৈর্ঘ্যটা বার করিস বাহুর, তাহলে এই ফেসের ধর বাহু দৈর্ঘ্যটা আমি এখানে লিখছি। ধর এটা আমি বললাম এ, এটা বললাম বি, এটা বললাম সি, আর এই কর্নারে যেটা আছে সেটাকে আমি বললাম ডি। ঠিক আছে, তাহলে আমি যদি এইটাকে টেনে নিয়ে আসি, তাহলে এইটাকে যদি ক্যালকুলেট করি এ ডি
আর সি এর মধ্যে যদি ক্যালকুলেট করি, স্যার এ ডি সি এর মধ্যে যদি ক্যালকুলেট করেন আপনি এখানে কি লাগাতে পারেন জানেন, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি আমি প্রপার ওয়েতে পিথাগোরাসের উপপাদ্য লাগাই তাহলে আমি কি দেখতে পাবো, দেখ আমাদের বার করতে হবে এসি, অতএব এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য স্যার এ করে, তাহলে এটা হবে স্যার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে হবে 2a স্কোয়ার, তাহলে এসি ইজ ইকুয়াল টু √2 ইন্টু এ, √2 ইন্টু এ, স্যার বেরিয়ে গেছে √2 ইন্টু এ। স্যার তার মানে এই যে এইটা সমান হলো স্যার √2 ইন্টু এ। তাহলে স্যার এটা ক্যালকুলেট করার জন্য আমাদের এটাকে এ ধরতে হবে। যদি স্যার এটাকে এ ধরি তাহলে আমরা স্যার কি করে ক্যালকুলেট করতে পারবো একবার বলুন স্যার। দেখ তাহলে আমরা দেখ এইভাবে ক্যালকুলেট করতে পারি, এটা √2 এ, তাহলে এইবার আমাদের এইটা ক্যালকুলেট করতে হবে মানে হলো এ বি স্কোয়ার, আমাদের কোনটা ক্যালকুলেট করতে হবে, এবার আমরা এইটা যখন ধরেছিলাম আর একটা তলে ধরেছিলাম, এই ফেস বরাবর ক্যালকুলেট হয়ে গেছে, এইটা আর এইটার মধ্যে ক্যালকুলেট করব। তাহলে আমাদের কি করতে হবে, এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখ কি আছে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, কি আছে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই যে বিসি আছে এই বিসিটাকে আমি কি ধরবো, এ ধরবো, বিসিটাকে আমি কি ধরবো, এ ধরবো বা এ স্কোয়ার ধরবো, প্লাস এটা সমান কি করব √2a তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সমান আমি আর √2a ধরতে পারি এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মানে কত হবে 3a স্কোয়ার, আর তাহলে এ বি সমান কত হবে √3 ইন্টু এ, কত হবে √3 ইন্টু এ। তাহলে স্যার এই যে বাহুর দৈর্ঘ্যটা এই কর্নার আর এই কর্নারে অ্যাটমটার মধ্যে যে বাহুর দৈর্ঘ্য বেরোলো সেটা কত বেরোলো √3a, √3a, বোঝা গেছে। তাহলে স্যার আমি যদি এদের মধ্যে বাহুর দৈর্ঘ্য আর ব্যাসার্ধের মধ্যে রিলেশন লিখতে যাই আমাদের কি লিখতে হবে, তাহলে আমাদের লিখতে হবে দেখ এটা 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 আর 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 সমান কত ছিল 4r, 4r ইজ ইকুয়াল টু √3 ইন্টু এ, 4r ইজ ইকুয়াল টু √3 ইন্টু এ, বোঝা গেছে। তাহলে এটা তোদের ইম্পর্টেন্ট, মুখস্থ করবি। এবার এখান থেকে তোরা যদি ক্যালকুলেট করিস এ সমান কত আসবে, দেখ এ সমান আসবে 4r বাই √3, এ সমান কত এলো আমাদের, এ সমান এসে গেল আমাদের 4r বাই √3। এবার যদি আমরা প্যাকিং এফিসিয়েন্সিটাকে বোঝাতে যাই কি বলবো, পার্সেন্টেজ অফ প্যাকিং, পার্সেন্টেজ অফ প্যাকিং যদি বোঝাতে চাই আমরা কি করব, যে একক কোষে উপস্থিত টোটাল কণার সংখ্যা, বিসিসির ক্ষেত্রে একক কোষে উপস্থিত টোটাল কণার সংখ্যা কত, জেড ইকুয়াল টু 2 মানে 2 ইন্টু প্রত্যেকটার আয়তন কত 4/3 পাই আর কিউব করে, প্রত্যেকটার আয়তন 4/3 পাই আর কিউব করে, আর এর যে আয়তনটা হবে এ কিউব, তাহলে টোটাল একক কোষের আয়তন কত হবে এ কিউব। তাহলে আমরা যদি প্রপার ওয়েতে এটাকে ক্যালকুলেট করি তাহলে এটা হবে 2 ইন্টু 4/3 পাই আর কিউব বাই, এটা হবে 4 4 16 4 16 64 আর কিউব বাই 3√3, 64 আর কিউব বাই 3√3, আর প্রপার ওয়েতে এইগুলোকে যদি কাটাকাটি করিস তোরা আসবে তোদের 0.68 ইকুয়াল টু কত হবে 68%। তাহলে প্যাকিং দক্ষতা কত হতে চলেছে বিসিসি এর ক্ষেত্রে 68%। আর যদি আমরা এর ক্ষেত্রে ফাঁকা স্থান দেখি, পার্সেন্টেজ অফ ফাঁকা স্থান যদি দেখি আমরা কি করব, ফাঁকা স্থানের পরিমাণ দেখব 100 মাইনাস 68%, 100 মাইনাস 68% মানে কত হচ্ছে স্যার, একটু যদি কাইন্ডলি বলেন 32%। তাহলে তোদেরকে এগুলো ইম্পর্টেন্ট, একটা এখানে একটা দুটো এখানে একটা তিনটে, এই তিনটে হলো তোদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন, বোঝা গেছে। এবার যদি আমি তোদেরকে দেখি কিসের ক্ষেত্রে স্যার, এর ক্ষেত্রে আমরা দেখবো এফসিসি ল্যাটিসের ক্ষেত্রে। স্যার এফসিসি ল্যাটিসের ক্ষেত্রে তাহলে কি হতে চলেছে, এফসিসি ল্যাটিসের ক্ষেত্রে দেখ হতে চলেছে আমাদের চড়াচড়িত মতবাদ অনুযায়ী আমরা কি করব, আমরা চুপচাপ একটা যে এফসিসি ল্যাটিস আছে সেই এফসিসি ল্যাটিসটাকে এঁকে নেবো। এফসিসি ল্যাটিসটাকে স্যার যদি এঁকে নেন তাহলে আপনি কি করতে পারেন, কিছুই করতে পারি না, আমরা করতে পারি এখানে কণা এখানে কণা, প্রত্যেকটাতে একটা একটা করে কণার সংখ্যা প্রেজেন্ট আছে, মানে 1/8 অংশ করে কণা প্রেজেন্ট আছে, ঠিক আছে। এফসিসি এর ক্ষেত্রে কণার সংখ্যা কত দেখলাম, জেড ইকুয়াল টু 4, জেড ইকুয়াল টু 4 দেখেছিলাম কণার সংখ্যা। এবার প্রত্যেকটার ক্ষেত্রে যদি তোরা প্রপার ওয়েতে ক্যালকুলেট করিস তাহলে তোরা দেখতে পাবি যে দেখ এখানে কি আছে, একটা ফেসেতে কণাটা প্রেজেন্ট আছে, তো ফেসেতে কণাটা প্রেজেন্ট আছে, তাহলে এইটাকে যদি তোরা একটু ক্ল্যারিফাই করিস তাহলে একটা কণা, এই কণাটাকে কিভাবে ডিভাইড করেছি, এইভাবে ডিভাইড করেছি, তাহলে যখন এই কণাটাকে এইভাবে তোরা ডিভাইড করেছিস তাহলে একটা ফেসে আছে, দেখ এইখান দিয়ে একটা কণা প্রেজেন্ট আছে এ, আর সরি এটা আর, তাহলে এইখান থেকে এইভাবে যদি তোরা ডিসটেন্সটা দেখিস তাহলে কত আসবে সেম, এখানেও কি আসবে আর, এটার জন্য 2r এটার জন্য আর, মানে কত আসবে 4r,
4r এসে গেল। আর মাঝখান দিয়ে যখন এইটা ডিরাইভ করেছিলিস, এই যে কণাটা রয়েছে, এই কণা, এই যে এই বাহু দৈর্ঘ্য, এই বাহু দৈর্ঘ্যটার জন্য তোদের কত হবে? এই বাহু দৈর্ঘ্যটার জন্য হবে √2a। তোরা আগেই ক্যালকুলেট করে নিয়েছিস। দেখ এটার ক্ষেত্রে কত হয়েছিল? √2a। তাহলে 4r ইজ ইকুয়াল টু, তোরা কত করতে পারিস? 4r ইজ ইকুয়াল টু তোরা লিখতে পারবি এখানে √2 ইন্টু a। আর এটাই হলো তোদের বাহু দৈর্ঘ্য এবং কিসের মধ্যে সম্পর্ক? বাহু দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক এফসিসি ল্যাটিসের ক্ষেত্রে। এবার একটা বেসিক যদি আইডিয়া লিখিস তোরা এখান থেকে, এ সমান কি লিখতে পারবি? এ সমান লিখতে পারিস 4r বাই √2। এ সমান কত লিখতে পারবি? 4r বাই √2। এবার দেখ এ সমান 4r বাই √2 যখন তোরা লিখলি, তাহলে এবার প্যাকিং যদি দেখিস তোরা, কি হবে? প্যাকিং মানে এফসিসির ক্ষেত্রে টোটাল অ্যাটমগুলোর আয়তন মানে কত হচ্ছে? 4 অ্যাটম আছে, 4 জন্য কত করি? 4/3 পাই আর কিউব করলাম। আর টোটাল আয়তনটা কত আসবে? a কিউব। টোটাল আয়তন মানে কি? এই যে ইউনিট সেলের টোটাল আয়তন, তো সেটা কত? এই যে ইউনিট সেলের টোটাল আয়তন কত? a কিউব। তাহলে তোরা এই a কিউবের জায়গায় বসাতে পারবি কত? 4r বাই √2। 4r বাই √2 তার হোল কিউব। 4r বাই √2 তার হোল কিউব। তাহলে এখান থেকে কত আসবে? 4 ইন্টু 4/3 পাই আর কিউব বাই, এই যে আছে 4 4 16, 4 16 64 আর কিউব বাই 2√2। এখান থেকে তোদের আসবে 0.74। 0.74 বা 74%। 0.74 বা 74%। এটা তো স্যার কি? এটা তো হলো তোদের প্যাকিং এফিসিয়েন্সি। এবার স্যার পার্সেন্টেজ অফ ফাঁকা স্থান যদি দেখি স্যার কি হবে? পার্সেন্টেজ অফ ফাঁকা স্থান যদি তোরা ক্যালকুলেট করিস, তাহলে তোদেরকে লিখতে হবে 100 মাইনাস 74%। 100 মাইনাস 74% লেখার পর তোদের কত করতে পারবি? 26%। তাহলে তোদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কোনগুলো এখানকার? এই যে জেড সমান এটা, এই যে তোর সম্পর্কটা, দেন এখানে আসছে এই যে প্যাকিং এফিসিয়েন্সি অ্যান্ড ফাঁকা স্থানের পরিমাণ। ডাইরেক্ট কোয়েশ্চেন আসে এবং এই যে রিলেশন দুটো আছে, এইটা অ্যান্ড এইটা, এটা তোদের ম্যাথামেটিক্যাল টার্মসের উপরে অ্যাপ্লিকেশনের জন্য সব থেকে বেশি পরিমাণে কাজে লাগে। তাহলে তোদের প্রপার ভাবে ক্লিয়ার? তোদের যদি আমি বলে রাখি, এবার যদি আমি তোদেরকে একটা প্রপার চার্ট বানাই, তাহলে এই চার্ট অনুযায়ী তোরা কি দেখতে পাচ্ছিস? যে দেখ একক কোষ, এখানে জেড, জেড এর পর পার্সেন্টেজ অফ প্যাকিং, এটা পার্সেন্টেজ অফ ফাঁকা, আর এ আর এর সম্পর্ক। তাহলে তোরা কি দেখতে পাবি? এই যে একক কোষ, জেড, এই যে প্যাকিং, এই যে ফাঁকা স্থান, এ আর এর সম্পর্ক। তাহলে 1 নম্বর কি আছে? প্রিমিটিভ। প্রিমিটিভের ক্ষেত্রে জেড ইকুয়াল টু কত? 1। প্যাকিং দক্ষতা কত ছিল আমাদের? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ ঠিক বলেছিস, কত হলো? 52.4%। ফাঁকা স্থান কত ছিল? 47.6%। অ্যান্ড সম্পর্ক ছিল এ সমান 2r। বোঝা গেল? দেন 2 নম্বর আসবে আমাদের কার ক্ষেত্রে? বিসিসি এর ক্ষেত্রে। দুটো জেড সমান কত ছিল? 2। প্যাকিং দক্ষতা কত ছিল? 68%। ফাঁকা স্থান হলো 32%। সম্পর্ক ছিল কত? কত ছিল সম্পর্ক? তাড়াতাড়ি বল। ঠিক বলেছিস, √3a সমান 4r। আর স্যার 3 নম্বর যদি দেখেন কার ক্ষেত্রে? এফসিসির ক্ষেত্রে। জেড সমান কত ছিল? 4। এফসিসির ক্ষেত্রে জেড সমান 4 ছিল। আর এর প্যাকিং দক্ষতা কত ছিল? 74%। 74%। ফাঁকা স্থান ছিল স্যার 26%। সম্পর্ক ছিল স্যার √2a ইজ ইকুয়াল টু 4r। আর এই যে চারটা তোদের বানালাম, এই চারটা সব থেকে ইম্পর্টেন্ট এসএমএস স্টার তোদের জন্য। ঠিক আছে? তাহলে এই চারটা আশা করি বুঝতে পেরেছিস। এই সমস্ত নোটস গুলো তোরা কোথায় পেয়ে যাবি? এই সমস্ত নোটস গুলো তোরা আমার হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে সেই চ্যানেলে পেয়ে যাবি। আমি এর লাস্টে তোদেরকে একটা কিউআর অ্যাড করেছি হোয়াটসঅ্যাপ চ্যানেলে, আর আমার ইনস্টাগ্রাম আইডি, সেখানে তোরা ফলো করতে পারিস এবং সেখান থেকে নোটস গুলো পেয়ে যাবি এবং ডাউট সলভিং করতে পারিস। চ এখান পর্যন্ত আমাদের আর একটা টপিক ক্লিয়ার। চ একটুখানি জল খেয়ে নি, কতক্ষণ হলো? 1 ঘন্টা 18 মিনিট। চ জল খেয়ে নিয়ে দেন আবার আমরা নেক্সট টপিকে যাবো। চ এরপরে আমরা যে পোর্শনটায় মুভ করতে চলেছি সেটা কি হতে চলেছে আমাদের? সেটা হলো আমাদের কি স্যার? ঘনত্ব নির্ণয়। কি বলবো স্যার? কেলাসের ঘনত্ব নির্ণয়। স্যার কি বলছেন? কেলাসের ঘনত্ব নির্ণয় মানে? দেখ ঘনত্ব মানে কি? রো। তাহলে এই ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে একটা যে ফর্মুলা থাকে সেটা হতে চলেছে তোদের রো ইজ ইকুয়াল টু কি হতে চলেছে? জেড ইন্টু এম বাই এ কিউব ইন্টু এন এ। স্যার এখানে জেড কি? এই যে রো, রো মানে কি হলো স্যার? ঘনত্ব। স্যার জেড সমান কি বলেছেন? জেড সমান হলো দেখ কণার সংখ্যা,
আমি জেড দিয়ে এখানে কি রিপ্রেজেন্ট করছি, কণার সংখ্যা। আবার পরমাণু ক্রমাঙ্কে চলে আসে না জানো, কণার সংখ্যা। তাহলে এম সমান কি, এম সমান আণবিক ভর, এম সমান হতে চলেছে তোদের আণবিক ভর। তো এ সমান কি হতে চলেছে, এ সমান হতে চলেছে তোদের বাহুর দৈর্ঘ্য, এ সমান হতে চলেছে বাহুর দৈর্ঘ্য। অ্যান্ড এন এ ফর অ্যাভোগাড্রো নাম্বার, সেটা কত 6.022 ইন্টু 10⁻23। তাহলে বোঝা গেল। তাহলে এই ফর্মুলাটা তোদের প্রচুর পরিমাণে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলাটা তোদের একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, যেখান থেকে তোদের কোয়েশ্চেন আসে। চ এই পার্টটা বোঝা গেল। তাহলে এখান থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করিস, বা আমি যখন করাবো তখন করবি। দেখ এবার কি, এরপরে আমরা যে পোর্শনটায় মুভ করব, সেই পোর্শনটা হলো আমাদের যে ক্লাসগুলো রয়েছে, সেই ক্লাসগুলো কিভাবে তোর অ্যারেঞ্জমেন্ট গুলো থাকে। ঠিক আছে, ক্লাসগুলোর কণাগুলোর কিভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে। স্যার মানে স্যার বুঝতে পারছি না। দেখ ক্লাসের কণার অ্যারেঞ্জমেন্টকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি, টোটাল 3টে ভাগে ভাগ করতে পারি। কেমন করে স্যার, দেখ একটা হলো স্যার দেখুন 1D, একটা হলো স্যার 2D, একটা হতে চলেছে স্যার 3D। স্যার 1D মানে কি ওই সোজা আমি সাইকেল রাস্তা চলে যাচ্ছি ওরকম 1D? একদম ঠিক ধরেছিস। তার মানে কি একই অ্যাক্সিস বরাবর এরা অ্যারেঞ্জ থাকবে। এরকম অ্যারেঞ্জ থাকবে, একটাই অ্যাক্সিস বরাবর অ্যারেঞ্জ থাকবে। তাহলে 1Dর ক্ষেত্রে আমরা কি দেখবো, সিম্পল একটা অ্যাক্সিস বরাবর এইভাবে এরা অ্যারেঞ্জ থাকবে। এইভাবে চলতে 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 একই অ্যাক্সিস বরাবর এরা অ্যারেঞ্জ থাকবে, যাকে আমরা কি বলবো, কণার 1D অ্যারেঞ্জমেন্ট, কণার 1D অ্যারেঞ্জমেন্ট। এরপরে 2D অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে স্যার কিরকম দেখতে পাবো, যে দেখ এবার 2D অ্যারেঞ্জমেন্টটাকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকবো। কিরকম স্যার, দেখ 2D মানে কি, এখানে একটা আছে, এর উপরে একটা, এর উপরে একটা, এর উপরে একটা, এইভাবে লেয়ার লেয়ার ফর্মেশন হবে। মানে কি এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিসে মুভ করবে। এটার ক্ষেত্রে তোরা কি দেখলি, সিম্পল তোর এক্স অ্যাক্সিসে মুভ করলো। এর ক্ষেত্রে কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট কিরকম থাকবে, দেখ 2D অ্যারেঞ্জমেন্ট, দেখ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এইভাবে যাচ্ছে। এর উপরে আবার এই একই লেয়ারের ধর কণাগুলো অ্যারেঞ্জ আছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, 2D অ্যারেঞ্জমেন্ট দেখতে পেলাম। মানে স্যার কি হচ্ছে, মানে দেখ এখানে ধর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, একটা ধর এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে। ঠিক আছে, এটা হলো আমাদের 2D অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা 3D অ্যারেঞ্জমেন্ট মানে স্যার কিরকম হবে, 3D অ্যারেঞ্জমেন্ট মানে হবে, দেখ হেক্সাগোনাল অ্যারেঞ্জমেন্ট, দেখ ধরি 3D এর ক্ষেত্রে ধরি, এখানে একটা কণা, এখানে একটা লেয়ারের কণা, এখানে একটা লেয়ারের কণা, মানে 3D ভাবে এরা অ্যারেঞ্জ থাকবে। কিভাবে অ্যারেঞ্জ থাকবে, এরা 3D প্রক্রিয়াতে অ্যারেঞ্জ থাকবে। তোরা বইতে দেখতে পারিস, এখানে সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো আমি এখানে পিপিটিতে ডাইরেক্ট হাতে লিখছি বলে 3Dটা আঁকাটা সম্ভব হবে না হয়তো, বাট বুঝিয়ে দেবো আমি। দেখ এবার 1D, এবার 2D কে তোরা যদি বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা যায়, স্যার কি কি, 2D কে আমরা যদি দেখ দুটো ভাগে ভাগ করি, একটা হবে তোদের স্কোয়ার, স্কোয়ার ক্লোজ প্যাক, এন্ড একটা হলো হেক্সাগোনাল ক্লোজ প্যাক। ঠিক আছে, স্কোয়ার ক্লোজ প্যাক এন্ড হেক্সাগোনাল ক্লোজ প্যাক। স্যার স্কোয়ার ক্লোজ প্যাক মানে কি বলতে যাচ্ছে, দেখ এই যে কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট তোরা প্রথমের ক্ষেত্রে দেখেছিস, কিসের ক্ষেত্রে দেখেছিস, দেখ এই যে সেকেন্ড 2D অ্যারেঞ্জমেন্টটা দেখেছিস, সেখানে স্কোয়ার ক্লোজ প্যাকিং অ্যারেঞ্জমেন্টই হয়েছে আমাদের। মানে স্যার কি, ধর এইরকম একটা কণার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কিরকম রয়েছে, তার লেয়ারটা এইভাবে রয়েছে। ঠিক আছে, কিভাবে অ্যারেঞ্জমেন্ট রয়েছে, স্কোয়ার লেয়ারটা স্যার এইভাবে অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এবার এই লেয়ারটার অ্যারেঞ্জমেন্টটাকে যদি তুই প্রপারলি এইভাবে ডিরাইভ করিস, বা ধর আরো লেয়ারের অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছিস তোরা, ঠিক আছে, এইভাবে লেয়ারের অ্যারেঞ্জমেন্ট করলি, এইভাবে লেয়ারিং অ্যারেঞ্জমেন্ট করার পর তোরা যদি প্রপার ওয়েতে ঠিক করে লক্ষ্য করিস, দেখতে পাবি, দেখ যে দেখ কি করে দেখতে পাচ্ছিস, দেখ ধর এখানে একটা কণা রয়েছে। ঠিক আছে, এবার দেখ এই কণাটাকে কজন টাচ করে থাকছে, একজন, দুজন, তিনজন, চারজন টাচ করে আছে। তাহলে এক, এখানে দুই, এখানে তিন, এইভাবে চার। তাহলে এখানে কি ফর্মেশন হয়েছে, এখানে কি ফর্মেশন হয়েছে, এখানে একটা স্কোয়ার ফর্মেশন হয়েছে। এখানে কি ফর্মেশন হয়েছে, স্কোয়ার ফর্মেশন হয়েছে। সেই জন্য আমরা এর নাম দিয়েছি স্কোয়ার ক্লোজ প্যাকিং। আর এইখানে তোদের সরি আর একটা টার্ম দেখতে হয়, সেই টার্মটার নাম হবে কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আছে, কোঅর্ডিনেশন নাম্বার মানে কি, যে টাচিং অ্যাটমের সংখ্যা, অ্যাটমের মানে স্যার কি বলতে চাইছেন, মানে হলো যে একটা যে ইউনিট সেল আছে, ইউনিট সেলে যে একটা ইউনিট সেলে যে অ্যাটম গুলো রয়েছে, সেই যে অ্যারেঞ্জমেন্ট অ্যাটম গুলোকে, একটা অ্যাটমকে কতগুলো যে অ্যাটম আছে টাচ করে রয়েছে,
একটা অ্যাটমকে যতগুলো অ্যাটম টাচ করে থাকবে তাকেই আমরা কি বলবো, তাকেই আমরা বলবো সেই ইউনিট সেলের ক্ষেত্রে সেই যে কণাটার ক্লোজ প্যাকিং তার কোঅর্ডিনেশন নাম্বার। দেখ প্রপারলি যদি তোরা দেখিস, দেখ এই যে অ্যাটমটা আছে এই অ্যাটমটাকে কজন টাচ করে রয়েছে, দেখ একটা অ্যাটম আছে, একে দেখ দুটো, একটা, এক, তিনটে অ্যান্ড চারটে, মানে একটা যে মিডিলের অ্যাটমটা যেটাতে লাল পয়েন্ট করা আছে দেখে চারটে অ্যাটম টাচ করে আছে, সেই জন্য আমরা এর কোঅর্ডিনেশন নাম্বার কত রাখবো, সেই জন্য আমরা এর কোঅর্ডিনেশন নাম্বার রাখতে চলেছি কত, এর কোঅর্ডিনেশন নাম্বার রাখতে চলেছি আমরা 4। তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার কত হবে 4, কারণ একটা অ্যাটমকে কজন কারেক্ট করে আছে 4 জন, তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার হলো 4। আর এর মধ্যে যে অ্যারেঞ্জমেন্টটা আছে কিরকম অ্যারেঞ্জমেন্ট, এ এ এ করে এরকম অ্যারেঞ্জমেন্ট আছে, মানে কি প্রত্যেকটা লেয়ারেই এ এ করে অ্যারেঞ্জমেন্ট থাকবে, মানে প্রত্যেকটা লেয়ারে একই অ্যাটম প্রেজেন্ট আছে, প্রত্যেকটা লেয়ারে একই অ্যাটম প্রেজেন্ট আছে, মানে এ এ এ এইভাবে আছে, প্রত্যেকটা লেয়ারে একই অ্যাটম প্রেজেন্ট আছে। আর এর কোঅর্ডিনেশন নাম্বার কত, এর কোঅর্ডিনেশন নাম্বার হলো আমাদের 4, বোঝা গেল। দেন হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে তোরা কি দেখতে পাবি, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে কি দেখতে পাবি, হেক্সাগন ফরমেশন করেছে, কি ফরমেশন করেছে স্যার, হেক্সাগন। তাহলে এর ক্ষেত্রে যে অ্যারেঞ্জমেন্টটা হবে দেখ এরকম, আর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, ঠিক আছে। বা এর ক্ষেত্রে এবার ধর দেখছি একটা, দুটো, তিনটে, এবার ধর বাইরে দিকে চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আবার কি আসছে স্যার, আর একটা দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এভাবে অ্যারেঞ্জমেন্ট আছে। মানে স্যার এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলুন তো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা এ অ্যাটম আছে, এটা একটা বি লেয়ার আছে, এটা একটা এ লেয়ার আছে, মানে স্যার এভাবে লেয়ারিংটা কি হয়েছে, এর ক্ষেত্রে স্যার লেয়ারিংটা হয়েছে এ বি এ বি এ বি, এইভাবে স্যার লেয়ারিং হয়েছে। কিভাবে লেয়ারিং হয়েছে স্যার, এ বি এ বি এ বি, এইভাবে লেয়ারিং হতে থেকেছে। তাহলে স্যার আপনি যদি ঠিক করে দেখেন এখানে স্যার হেক্সাগন কি আদৌ ফরমেশন হয়েছে, ঠিক, হ্যাঁ হেক্সাগন ফরমেশন হয়েছে। দেখ আমরা যদি এই অ্যাটমটার ক্ষেত্রে দেখি, ধর কার ক্ষেত্রে দেখছি, ধর এই অ্যাটমটার ক্ষেত্রে, তাহলে আমরা দেখ এর ক্ষেত্রে কি দেখবো, এ কাকে কাকে টাচ করা আছে, দেখ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এখানে দেখ ছটা, কটা তল আছে, 1 2 3 4 5 6, কটা তল আছে 6টা। তাহলে তোরা এখানে কি দেখতে পেলি, দেখ হেক্সাগনের ফরমেশন করেছে, দেখ এর সঙ্গে কজন টাচে আছে 6 জন। তাহলে এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হতে চলেছে আমাদের 6। এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত হতে চলেছে স্যার, কোঅর্ডিনেশন নাম্বার হতে চলেছে 6। তাহলে আমি কোঅর্ডিনেশন নাম্বার কাকে বললাম, যে একটা যে পয়েন্টের অ্যাটম যেটাকে কেন্দ্র করে আমরা দেখছি তাকে যতগুলো এক্সট্রা অ্যাটম ঘিরে টাচ করে থাকবে তাকে আমরা বলবো সেই অ্যাটমটার কোঅর্ডিনেশন নাম্বার। দেখ এখানে কি ফরমেশন হয়েছিল, স্কয়ার ফরমেশন হয়েছিল, তাই স্কয়ার ক্লোজ প্যাকিং। এখানে হেক্সাগন ফরমেশন হয়েছে, তাই আমরা বলছি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত 4, একই লেয়ার আছে, এ এ এ লেয়ার আছে, এর ক্ষেত্রে দেখ এ বি লেয়ারিং আছে, আর এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত হতে চলেছে, এর ক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেশন নাম্বার হতে চলেছে, এর ক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেশন নাম্বার হতে চলেছে 6, বোঝা গেছে। এরপরে আমরা পার্টিকুলারলি কোনটাকে দেখবো, ধর 3D টাকে, 3D অ্যারেঞ্জমেন্ট দেখছি। ধর 3D কে আবার আমরা কটা ভাগে ভাগ করতে পারি, দুটো। ধর আমি বলছি স্কয়ার গুলো যদি প্রপার ভাবে অ্যারেঞ্জ থাকে তাহলে 3D তে কি তৈরি করবে, 3D তে কি তৈরি করবে, 3D তে তারা তৈরি করবে কিউব, মানে এরকম কিউবিক অ্যারেঞ্জমেন্টের ফরমেশন করতে চলেছে। এরা কিরকম অ্যারেঞ্জমেন্টের ফরমেশন করতে চলেছে, কিউবিক অ্যারেঞ্জমেন্টের ফরমেশন করতে চলেছে। তাহলে একে আমরা কি বলবো, কিউবিক ক্লোজ প্যাক। আর আরেকটাকে ভাগ করব আমরা হেক্সাগোনাল ক্লোজ প্যাক। কি ভাগ করব আমরা, দেখ হেক্সাগোনাল ক্লোজ প্যাক। তোরা তোদের খাতাতে একবারই করতে পারিস, এই পয়েন্টটাকে এখানে লিখতে পারিস, আমার জায়গা নেই বলে আমি এখানে লিখছি। একটা হলো স্কয়ার ক্লোজ প্যাক, একটা হলো হেক্সাগোনাল সরি কিউবিক ক্লোজ প্যাক, একটা হলো হেক্সাগোনাল ক্লোজ প্যাক। তাহলে স্যার কিউবিক ক্লোজ প্যাক মানে আপনি কি বলতে চাইছেন, দেখ কিউবিক ক্লোজ প্যাক মানে আমাদের যেটা দেখতে হবে সেইটা হলো যে, দেখ কি স্যার কি দেখতে হবে ঠিক করে বলুন, দেখ বলছি। এই যে স্কয়ারের লেয়ারটা আছে, এই যে স্কয়ারের ধর লেয়ারটা আছে, এই স্কয়ারের লেয়ারটা, এই ধর একটা স্কয়ারের লেয়ার, এর উপরে যদি একটা ধর স্কয়ারের লেয়ার রেখে দিই, আবার এর উপরে একটা স্কয়ারের লেয়ার রেখে দিই, তাহলে দেখ পুরো 3D জিওমেট্রিতে এটা কি তৈরি করছে, কিউবের ফরমেশন করছে। এই ধরনের যে লেয়ারিং অ্যারেঞ্জমেন্ট তাকে আমরা বলে থাকি কিউবিক ক্লোজ প্যাক।
কিউবিক ক্লোজ প্যাক এর ক্ষেত্রে কিরকম অ্যারেঞ্জমেন্ট থাকে দেখ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এইভাবে থাকে। এরকম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। আমি কিন্তু এটা প্রপার একটা অ্যারেঞ্জমেন্ট দেখাচ্ছি, যেটা এর ক্ষেত্রে দেখ আমি আরেকটা দেখাচ্ছি তোদের, 1 2 3 4 5 6। ঠিক আছে, মানে কি হয়েছে দেখ, মানে দেখ একটা দুটো মানে তিনটে মানে এইভাবে একটা কিউবের ফর্মেশন করেছে কিন্তু, হ্যাঁ। আর এই ধরনের যে অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলছি কিউবিক ক্লোজ প্যাকিং এর অ্যারেঞ্জমেন্ট। আর কিউবিক ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে এদের ক্ষেত্রে যে কোঅর্ডিনেশন নাম্বার হয়ে থাকে সেই কোঅর্ডিনেশন নাম্বার হয়ে থাকে 12, দেখে নিস। আর অ্যারেঞ্জমেন্ট থাকে এ বি সি এইভাবে লেয়ারিং এ অ্যারেঞ্জমেন্ট হতে থাকে। এইগুলো যেগুলো লিখছি সেগুলো কিন্তু তোদের ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে শর্ট কোয়েশ্চেনে। এবার আমরা যেটা লিখবো সেটা হতে কি চলেছে আমাদের, সেটা আমাদের হতে চলেছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। কি হতে চলেছে আমাদের এবার, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। স্যার হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং দেখ লিখছি দেখ, মানে স্যার কি বলেছেন দেখ, এখানে একটা লেয়ার আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, বা ধর আমি এরকম করছি, ধর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এভাবে, ধর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে তো। এভাবে কি হয়েছে, হেক্সাগোনাল লেয়ার ফর্মেশন করেছে। দেখ এর ওপরে আবার ধর একটা, আবার ধর এইভাবে যদি আমরা প্রপার নিই, ধর দুটো, এইভাবে যদি নিই আমরা তিনটে, এইভাবে লেয়ারিং এর ফর্মেশন করেছে। কি ফর্মেশন করেছে স্যার, এইভাবে লেয়ারিং এর ফর্মেশন করেছে। আর এইভাবে হেক্সাগন লেয়ার ফর্মেশন করে করে এই যে হেক্সাগন গুলো আছে, এই যে ধর হেক্সাগন গুলো আছে, এই হেক্সাগন গুলো একে অপরে চাপতে 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 আমাদের 3D হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর ফর্মেশন করেছে। কি ফর্মেশন করেছে, 3D হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর ফর্মেশন করেছে। এর ক্ষেত্রে যে অ্যারেঞ্জমেন্টটা হয় এ বি এ বি এ বি এইভাবে অ্যারেঞ্জমেন্ট হতে থাকে। আর এর ক্ষেত্রে যে কোঅর্ডিনেশন নাম্বার হয়ে থাকে 2, এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হয়ে থাকে 12। বোঝা গেল, এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত হয়ে থাকে 12। তাহলে তোরা প্রপারলি বুঝতে পারলি যে কি কি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং আর কাকে বলে, কিউবিক ক্লোজ প্যাকিং কাকে বলে, স্কয়ার ক্লোজ প্যাকিং কাকে বলে, কার ক্ষেত্রে হয়, কি অ্যারেঞ্জমেন্ট থাকে, কোঅর্ডিনেশন নাম্বার কি হতে পারে। এগুলোই তোদের মেন যে সবথেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলো। এবার এবার যদি আমরা আরেকটু ঠিক করে লক্ষ্য করি তাহলে আমরা আরেকটা কি দেখতে পাবো দেখ, এভাবে যদি আমরা প্রপারলি লক্ষ্য করি এরপরে আমরা এইখানে দেখ দেখতে পাচ্ছি, দেখ কিরকম আছে তিনটে, দেখ এইভাবে তোরা যদি দেখিস ঠিক করে যে এই যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে কেমন হচ্ছে দেখ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, আবার দেখ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, একটা হেক্সাগন ফর্মেশন হবে তো, দেখ এখান থেকে একটা হেক্সাগন হবে। এবার এর ওপরে আমরা আবার অ্যারেঞ্জমেন্ট করছি, এখন দেখ একটা ধর দুটো তিনটে চারটে পাঁচটা এভাবে ফর্মেশন করেছি। ঠিক আছে, তোরা যদি এখানে ঠিক করে লক্ষ্য করিস তোরা দেখতে পাবি যে এখানে তোরা দু রকমের অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবি। কিরকম স্যার দু রকমের অ্যারেঞ্জমেন্ট, একবার যদি ঠিক করে বলেন দেখ, এইভাবে তোরা যদি অ্যারেঞ্জমেন্ট গুলোকে দেখিস দেখ কিরকম দেখতে পাবি। দেখ এখানে একটা দুটো অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবি, দুটো একটা হতে চলেছে, দেখ তোদের কিরকম দুটো অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবি, দেখ একটা হতে চলেছে একটা দুটো তিনটে, এর ওপরে দেখ একটা, দাঁড়া এইভাবে দেখ এইভাবে, আর এর ওপরে তোদের একটা লেয়ার, মানে চারটে অ্যাটম নিয়ে একটা হতে চলেছে। আর একটা হতে চলেছে কেমন দেখ, একটা দুটো তিনটে, দেন আর একটা কি হতে চলেছে দেখ, আমি বলছি দেখ এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা দুটো, আর এখান দিয়ে একটা তিনটে, তিনটে অ্যারেঞ্জমেন্ট হতে চলেছে। তাহলে এই চারটে নিয়ে যে এইখানে ফাঁকা স্থানটা আছে সেই ফাঁকা স্থানটাকে আমরা বলে থাকি, কি বলে থাকি, আমরা বলে থাকি টেট্রাহেড্রাল ব্ল্যাঙ্ক স্পেস বা ভয়েড স্পেস। একে আমরা কি বলে থাকি, টেট্রাহেড্রাল ভয়েড স্পেস। কারণ কি দেখ টেট্রা মানে কটা, চারটে, ঠিক আছে, চারটে অ্যাটম থাকে। আর এই যে অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট তাকে আমরা বলে থাকি অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল ভয়েড স্পেস বা ফাঁকা স্থান। তাহলে বোঝা গেল, তাহলে একটাকে পেলাম টেট্রাহেড্রাল ভয়েড স্পেস, একটাকে পেলাম আমরা অক্টাহেড্রাল ভয়েড স্পেস। আবার আমি তোদেরকে বলছি এই নোটগুলো তোরা
হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আমার, যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবি পুরো পিডিএফটা, তো নোট করা না হলে হবে, এবং সেখানে আমি একটা ডিবিপিও নয় প্রোভাইড করে দেবো প্র্যাকটিস, সেটাকে তোরা প্র্যাকটিস করতে পারিস, বা কোয়েশ্চেন ব্যাংক থাকলে সেটাকে তোরা প্র্যাকটিস করতে পারিস প্রপারলি। দেখ, আর 2Dর ক্ষেত্রে যে অ্যারেঞ্জমেন্টটা পাইস না, এইখানে দেখ 2Dর ক্ষেত্রে যে ভয়েড স্পেসটা পাবি, দেখ 2Dর ক্ষেত্রে এই যে ভয়েড স্পেসটা পাবি, এই যে ভয়েড স্পেস, দেখ এইখানে আমরা দেখবো এইরকম একটা এরকম অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, আর একটা এরকম অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে। আর এই ধরনের যে ভয়েড স্পেস, একে আমরা বলে থাকি ট্রাইগোনাল, দেখ ত্রিভুজের মতো, তাই ট্রাইগোনাল ভয়েড স্পেস বলে থাকি, ট্রাইগোনাল ভয়েডস বলা হয়ে থাকে। একে কি বলা হয়ে থাকে আমাদের? ট্রাইগোনাল ভয়েডস বলা হয়ে থাকে। চল, বোঝা গেল? প্রপারলি ক্লিয়ার? দেখ, এইবার আমরা আমাদের আর একটা যে স্টেজ সেটাকেও কমপ্লিট করে ফেললাম, যেখানে আমরা এই যে কণাগুলোর যে ঘন সন্নিবেশ, ঠিক আছে, মানে কণাগুলো কিভাবে অ্যারেঞ্জ হয়ে আছে 1D তে, 2D তে, 3D তে, কি কি লেয়ার ফর্মেশন করেছে, 1D তে নরমাল, 2D তে ক্ষেত্রে কি স্কয়ার ক্লোজ প্যাকিং, আর কি ফর্মেশন করেছে স্কয়ার ক্লোজ প্যাকিং এন্ড হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, এন্ড 3D এর ক্ষেত্রে আমরা জাম্প করছি যখন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কয়ার ক্লোজ প্যাকিং থেকে আমাদের ফর্মেশন হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং, এন্ড আর একটা ফর্মেশন হয়েছে যেটা হলো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তার ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেশন নাম্বার দেখতে পেলাম এবং কণার লেয়ারিং এর অ্যারেঞ্জমেন্ট দেখতে পেলাম। এইগুলো হলো তোদের জন্য সবথেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। বোঝা গেছে? চল, এরপর আমাদের যে লাস্ট পোরশন, সেই লাস্ট পোরশন আসতে চলেছে আমাদের ডিফেক্টস। স্যার কি আসতে চলেছে লাস্ট পোরশনে? লাস্ট পোরশনে আমাদের আসতে চলেছে ডিফেক্টস। চল, তার আগে একটু আমি জল খেয়ে নিই। এই যে লাস্ট পোরশন, আমাদের এই লাস্ট পোরশন আসতে চলেছে আমাদের ডিফেক্টস বা ত্রুটি, ডিফেক্টস বা ত্রুটি। স্যার কি সব বলছেন ত্রুটি, আমরা কিছু ভুল করে ফেললাম? হ্যাঁ, তোরা ভুল করিসনি, কিন্তু কণাগুলো বা যখন অ্যারেঞ্জ হয়েছে, যে কঠিন ফর্মেশন করেছে, সেই কঠিনে কি হতে পারে, বিভিন্ন রকম ভুল হতে পারে, আর সেই ভুলগুলোকে নিয়েই বা ত্রুটি নিয়েই আমরা আজকে আলোচনা করতে চলেছি। দেখ, ত্রুটি যদি দেখিস, তোরা ক রকমের ত্রুটি দেখতে পাবি? তোরা দেখতে পাবি দু রকমের ত্রুটি, একটা হলো আয়নীয় ত্রুটি, একটা হলো অআয়নীয় ত্রুটি, ঠিক আছে, একটা হলো ধাতব বন্ধন জনিত ত্রুটি, আর একটা কি, দেখ আমরা কি বলছি, দেখ একটা হলো স্টয়সোমেট্রিক ডিফেক্টস, আর একটা হবে নন স্টয়সোমেট্রিক ডিফেক্টস। স্টয়সোমেট্রিক ডিফেক্টস, দেন আর একটা আসবে নন CHIOMETRIC, নন স্টয়সোমেট্রিক ডিফেক্টস, এন্ড দেন আর একটা আসবে যেটা অশুদ্ধি জনিত ত্রুটি, মানে অশুদ্ধি, মানে অশুদ্ধি যখন মিশে থাকবে, অশুদ্ধি জনিত ত্রুটি। আর একটা কি দেখতে পেলি তোরা? অশুদ্ধি জনিত ত্রুটি। এবার এই যে স্টয়সোমেট্রিক ডিফেক্টসটা তোরা দেখবি, সেই স্টয়সোমেট্রিক ডিফেক্টসটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো আয়নীয় আর একটা হলো অআয়নীয়। একটা হলো অআয়নীয়, লিখি আগে ধর, আয়নীয়র জন্য, আর একটা তোদের হতে চলেছে আয়নীয়র জন্য। এই চারটাকে ভালো করে পড়ে রাখি, হ্যাঁ বইয়েতে ঘেঁজা মিলে দেওয়া আছে, এই চারটা করলে ভালো করে হয়ে যাবে। একটা হলো আয়নীয়, একটা হলো অআয়নীয়, আর এর মধ্যে আবার আয়নীয়টাকে আমরা, এর মধ্যে দেখেনি আগে, দেখ এর মধ্যে কি আছে নন স্টয়সোমেট্রিকের মধ্যে, একটা হলো কি মেটাল এক্সেস ডিফেক্ট, আর একটা হলো মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, মেটাল এক্সেস ডিফেক্টস, আর একটা হলো মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টস। ঠিক আছে, হয়ে গেল মেটাল এক্সেস ডিফেক্ট আর মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। এবার তোরা যদি আরো ডিটেইলসে ঢুকিস, তখন দেখতে পাবি এই আয়নীয়টাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটাকে কি বলা হবে? একটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, মানে কি ইন্টারস্টিশিয়াল পজিশনে অ্যাটমগুলোর প্রেজেন্সের জন্য যে ডিফেক্ট দেখতে পাইস, বা ভয়েড ডিফেক্টস, বা অ্যাটমগুলো যখন চলে যাবে, ঠিক আছে, মানে কি হলো শূন্যতা জনিত ত্রুটি, আর একটা হলো আন্তঃস্থানিক পজিশনে তোর অ্যাটমের উপস্থিতির জন্য ত্রুটি। একটা হলো শূন্যতা জনিত, শূন্যতা জনিত ত্রুটি, আর একটাকে জেনে রাখ ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল পজিশন মানে ফাঁকা স্থানে যখন ঢোকে,
ইন্টারস্টিসিয়াল ডিফেক্টস দু প্রকারের হতে পারে। আয়নীয়র ক্ষেত্রে এই যে একই রকমের ত্রুটিটাকে কিরকম ভাবে ভাগ করা হয় যায়, একটাকে বলা হয় স্কটকি ডিফেক্ট আর একটাকে বলা হয় ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। একটাকে বলা হয় স্কটকি আর একটাকে বলা হয় ফ্র্যাঙ্কেল। স্কটকি ডিফেক্ট এন্ড ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। এবার মেটাল এক্সেস ডিফেক্ট মানে কি, নাম থেকে কি বুঝতে পারছিস, মেটালের পরিমাণ বেড়ে যাবে। আর মেটালগুলো সবসময় জানবি প্লাসে অবস্থায় থাকে, পজিটিভ স্টেটে থাকে, আর তার সঙ্গে যে আর একটা অ্যাটম যুক্ত হয় তারা নেগেটিভ স্টেটে থাকে। তাহলে পজিটিভ মানে কি বলবো, ক্যাটায়ন, নেগেটিভ মানে বলবো অ্যানায়ন। তাহলে আমরা এখানে মেটাল এক্সেস মানে কি বলতে পারি, মেটাল এক্সেস বলতে পারি আমরা ইন্টারস্টিশিয়াল পজিশনে মেটালের উপস্থিতির জন্য ডিফেক্ট হতে পারে, বা একটা ফাঁকা স্থানের পরিমাপ তৈরি হয়েছে, মানে কি হয়েছে, একটা জায়গা থেকে নেগেটিভ যে পোরশনটা সেটা বেরিয়ে গেছে, ফলে পজিটিভ যে পড়ে আছে তার জন্য ডিফেক্ট। তাহলে একটা হলো অ্যানায়ন ভ্যাকেন্সি, অ্যানায়ন ভ্যাকেন্সি। আর একটা যেটা হতে পারে যে অ্যানায়ন ভ্যাকেন্সির জন্য ডিফেক্ট হতে পারে, অ্যানায়ন বেশি হয়ে গেছে, অ্যানায়ন চলে গেছে ফলে মেটাল বেশি হয়ে গেছে। আর একটা হতে পারে তোদের আরেকটা দেখ কি হতে পারে অ্যানায়ন ভ্যাকেন্সির জন্য, আর একটা হলো ইন্টারস্টিশিয়াল পজিশনে এক্সট্রা মেটাল, ইন্টারস্টিশিয়াল পজিশনে এক্সট্রা মেটালের উপস্থিতির জন্য, ইন্টারস্টিশিয়াল পজিশনে এক্সট্রা মেটালের উপস্থিতির জন্য যে ডিফেক্টটা তোরা দেখতে পাস সেটা। এবার তোরা যদি প্রপারলি দেখিস মেটাল ডেফিসিয়েন্সি মানে কি, দেখ মেটাল ডেফিসিয়েন্সি মানে কি হবে, মেটালের ঘাটতি দেখা যাবে, সেই মেটালের ঘাটতির জন্য ত্রুটি দেখতে পাবি তোরা। মানে কি হলো, দেখ মানে কি হচ্ছে, মেটালটাই চলে গেছে ধর, ঠিক আছে, মেটাল চলে গেছে, একটা পজিশন থেকে মেটাল চলে গেছে, ঠিক আছে, মানে ক্যাটায়ন ভ্যাকেন্সি হয়ে গেছে, ক্যাটায়নের ভ্যাকেন্সি হয়ে গেছে। দেখ মেটাল কি হল বললাম আমি সবসময় পজিটিভে থাকে, তাহলে মেটালের যখন ভ্যাকেন্সি হয়ে যাবে তাহলে ক্যাটায়ন ভ্যাকেন্সির জন্য ডিফেক্ট হতে পারে, বা আর একটা কি হতে, হ্যাঁ ক্যাটায়ন ভ্যাকেন্সির জন্য ডিফেক্ট হতে পারে। আর এইবার তোরা কি দেখতে পেলি, আর একটা অশুদ্ধিজনিত ত্রুটি দেখতে পেলি, ঠিক আছে, কি দেখতে পেলি, অশুদ্ধিজনিত ত্রুটি দেখতে পেলি। এবার প্রত্যেকটা ত্রুটিকে আমরা যদি প্রপারলি ভাগ করি, একটা হলো আয়নীয়র জন্য, আয়নীয়র জন্য আমরা কি দেখলাম, শূন্যতাজনিত ত্রুটি, একটা হলো অআয়নীয় দেখছি, অআয়নীয় জন্য যে ত্রুটিটা দেখলাম কি দেখবো আমরা, শূন্যতাজনিত, এক কি শূন্যতাজনিত ত্রুটি দেখতে পাবো। তো শূন্যতাজনিত ত্রুটি ক্ষেত্রে কি বলতে পারি আমরা, দেখ শূন্যতাজনিত ত্রুটি বলতে আমরা বলতে পারি যে দেখ মেটাল কিভাবে অ্যারেঞ্জ থাকে, সরি তোর কেলাস কিভাবে অ্যারেঞ্জ থাকে, ধর কণাগুলো এইভাবে অ্যারেঞ্জ থাকে, তো এইভাবে কণাগুলো অ্যারেঞ্জ থাকে, যে ডায়াগ্রাম বা ফ্লো চার্টটা আঁকছি সেটা দেখতে থাক, সেটা যদি দেখতে থাকিস তোরা প্রপারলি বুঝে যাবে। ধর আমি বললাম প্রত্যেকটা এরকম ভাবে ভরাটি আছে, ঠিক আছে, প্রত্যেকটা এইভাবে ভরে আছে, ঠিক আছে। এবার আমরা এই যে শূন্যতা জনিত মানে কি হলো, শূন্যতা মানে কি, ফাঁকা স্থান তৈরি হবে। ধর এবার আমরা বলছি যে একটা স্থান ছিল, এই একটা স্থান থেকে এইখান থেকে এই মেটালটা পালিয়ে গেছে, ঠিক আছে, কি হয়েছে, এই একটা স্থান থেকে এখানে একটা ভয়েডের তৈরি হয়েছে, এই একটা স্থানে কি তৈরি হয়েছে, ভয়েড ফর্মেশন হয়ে গেছে, কি হয়েছে স্যার, ভয়েড ফর্মেশন হয়ে গেছে, মানে ফাঁকা স্থান। আর এই ফাঁকাটার জন্য যে কেলাসের মধ্যে ত্রুটি দেখা যাবে তাকে আমরা বলবো শূন্যতা জনিত ত্রুটি অআয়নীয় কেলাসের ক্ষেত্রে। আর একটা কি হতে পারে, আর একটা হলো ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট দ্বারা, আর একটা কি হতে পারে, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। স্যার ইন্টারস্টিশিয়াল ইন্টারস্টিশিয়াল বলছেন, স্যার ইন্টারস্টিশিয়ালটা আসলে কি সেটা তো বলুন। দেখ বলছি, আবার তোরা কি করবি, আবার তোরা একটা কেলাস আঁকবি ধর, ঠিক আছে, প্রপার একটা কেলাস ধর এঁকে নিলি, আবার কি করছিস তোরা, আবার একটা কেলাস আঁকছিস, ঠিক আছে, আবার একটা কেলাস এঁকে নিলি এইভাবে। তাহলে তোরা যদি এবার দেখিস, দেখ এখানে কেলাসগুলো কি আছে, ধর প্রত্যেকটা অ্যাটম ভর্তি আছে, কি হলো, দেখ প্রত্যেকটা অ্যাটম ধর ভর্তি আছে। এবার প্রত্যেকটা অ্যাটম ভর্তি থাকার সত্ত্বেও যদি আমি বললাম এমন একটা অ্যাটম যে এসে ধর এখান থেকে বেরিয়ে ইন্টারস্টিশিয়াল পজিশনে বসে গেল, ইন্টারস্টিশিয়াল পজিশনে বসে গেল, তাহলে এই ধরনের যে ত্রুটি দেখতে পাবি তাকে তোরা কি বলবি, এই ধরনের যে ত্রুটি দেখতে পাবি তাকে তোরা বলবি ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল মানে কি, দেখ এই যে অ্যাটমগুলো আছে, এই যে তোর কেলাস জালকটা আছে, এই কেলাস জালকের এই যে তোর ফাঁকা জায়গাগুলো পড়ে আছে, এই কেলাস জালকের এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গাগুলোকে ইন্টারস্টিশিয়াল
পজিশন বলা হয়। আর এই ইন্টারস্টিশিয়াল পজিশনে অ্যাটমের প্রেজেন্সের জন্য যে কেলাসের ত্রুটি দেখতে পাওয়া যায় তাকে বলবো আমরা ইন্টারস্টিশিয়াল এফেক্ট জনিত ত্রুটি। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার? চল আমাদের এই পোরশনটা ক্লিয়ার হয়ে গেল, এই পোরশনটা। এরপরে আমরা যেটা যাব আয়নীয় কেলাসের জন্য। স্যার কি বলতে চাইছেন আপনি? দেখ বলছি, এবার কি বলবো আয়নীয়র জন্য। আয়নীয় আয়নীয় কেলাসের জন্য দু রকমের ত্রুটি আমরা দেখতে পেলাম। স্যার দুটো ত্রুটি বলতে কি কি বললেন? একটা দেখ আমরা দেখতে পেয়েছি স্কটকি, SCHOTTKY, আর একটা হলো ফ্র্যাঙ্কেল, স্কটকি অ্যান্ড ফ্র্যাঙ্কেল। দেখ স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে তোরা কি দেখতে পাস? স্কটকির ক্ষেত্রে তোরা কি দেখতে পাস? দেখ স্কটকির ক্ষেত্রে আমরা বলছি এখানে কি আছে, আমরা বললাম আবার আমাদের একটা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করব। কি অ্যারেঞ্জমেন্ট করব স্যার? দেখ ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করব নতুন করে। মানে স্যার এটা কি বোঝাতে চাইছেন? দেখ আমি বলছি এই স্কটকি কিসের ক্ষেত্রে বলছি আমি? আয়নীয় কেলাসের ক্ষেত্রে। দেখ কি বললাম আমি? আয়নীয় কেলাসের ক্ষেত্রে। মানে এখানে কি উপস্থিত থাকবে? মানে স্যার এখানে থাকবে ক্যাটায়ন, ক্যাটায়ন মানে পজিটিভ, অ্যান্ড অ্যানায়ন নেগেটিভ। এই ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে স্যার ক্লাস তৈরি করবে তো। তাহলে স্যার আমি যদি বলি তখন এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এই রকম প্রেজেন্ট আছে স্যার। ঠিক আছে স্যার, এই রকম প্রেজেন্ট আছে। তাহলে এই ধরনের ত্রুটিটা কখন দেখা যাবে? এই রকম ক্লাসের ক্ষেত্রে, যারা আয়নীয় ক্লাস। এবার ধর এই আয়নীয় ক্লাস থেকে আমি তোদেরকে বললাম সমসংখ্যক, মনে রাখবি সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন বেরিয়ে গেল। কি বলেছি? সমসংখ্যক পজিটিভ ও নেগেটিভ বেরিয়ে গেল। মানে কি হয়ে গেল? ফাঁকা স্থান তৈরি হয়ে গেল তো। ঠিক আছে, শূন্যতা তৈরি হয়ে গেল, যেটা আমাদের কিসের ক্ষেত্রে ছিল? শূন্যতা জনিত ত্রুটির ক্ষেত্রে। তাহলে এই ধরনের যে ডিফেক্টস আমরা দেখতে পাই, এই ধরনের ডিফেক্টসকে আমরা বলে থাকি শূন্যতা জনিত ত্রুটি। আয়নীয় ক্লাসের ক্ষেত্রে আমরা তাকে বলে থাকি কি? স্কটকি ডিফেক্ট। এবার আরেকটা আছে আমাদের ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা পুরোপুরি ওদের কিরকম হবে জানিস? ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা পুরোপুরি হবে তোদের ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের মতো। দেখ আমরা এখানে ধর একটা ক্লাস আঁকছি, যেখানে কি থাকবে? পজিটিভ নেগেটিভ থাকবে। থাকবে তো পজিটিভ নেগেটিভ? কি থাকবে? পজিটিভ নেগেটিভ থাকবে। আরে দাঁড়া এক সেকেন্ড, কিরকম থাকবে? পজিটিভ নেগেটিভ থাকবে। এবার এইখান থেকে ধর পজিটিভ নেগেটিভ যে থাকছে, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ, এভাবে দেখ পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ, এভাবে যে অ্যারেঞ্জমেন্টটা আছে, এখান থেকে বললাম ধর একটা পজিটিভ অ্যাটম গিয়ে এই ফাঁকা স্থানে বসে গেল। পজিটিভ অ্যাটম গিয়ে কোথায় বসে গেল? ফাঁকা স্থানে বসে গেল। তাহলে এই ধরনের যে ত্রুটিটা দেখতে পাওয়া যাবে ইন্টারস্টিশিয়াল পজিশনে বসার জন্য, সেই ত্রুটিটাকে আমরা কি ধরনের ত্রুটি বলে থাকি? ফ্র্যাঙ্কেল ডিফেক্টস বলে থাকি। বোঝা গেল? তাহলে আমরা আয়নীয় ক্লাসের জন্য কি কি ডিফেক্ট করব। এবার এর ক্ষেত্রে এক্সাম্পল কি হতে পারে? NaCl হবে। এর ক্ষেত্রে এক্সাম্পল কি হতে পারে? AgCl হতে পারে এক্সাম্পল। এইরকম এক্সাম্পল হবে তোদের। চল এরপর আমরা কি করব? চুপচাপ পিপিটি নেবো, স্লাইড নেবো, সরি পিপিটি না স্লাইড নেবো, কারণ আমাদের এখন অনেকগুলো বাকি আছে। চ চ চ স্লাইড নিই, একদম আমরা লাস্ট পোর্শন এসেই গেছি, অসুবিধা নেই আর কোনো। চ এরপর আমরা যেটা ডিফেক্টটা দেখবো সেটা আমাদের হতে চলেছে, দেখ এটা কমপ্লিট। এরপরে আমাদের হতে চলেছে মেটাল এক্সেস ডিফেক্ট। কি হতে চলেছে স্যার? মেটাল এক্সেস ডিফেক্ট। দাঁড়াই বলছি, মেটাল এক্সেস ডিফেক্টস। এই মেটাল এক্সেস ডিফেক্টস এর মধ্যে আমরা কটা ভাগ দেখেছিলাম? দুটো। একটা হলো অ্যানায়ন ভ্যাকেন্সির জন্য, অ্যানায়ন ভ্যাকেন্সি অ্যান্ড ইন্টারস্টিশিয়াল পজিশনে উপস্থিতি। কি হলো? ইন্টারস্টিশিয়াল পজিশনে এক্সট্রা মেটাল উপস্থিত। দুটো কারণ দেখতে পাই তো, দুটো কারণ দেখতে পাই। দেখ অ্যানায়ন ভ্যাকেন্সি মানে কি? অ্যানায়নের ভ্যাকেন্সি মানে অ্যানায়ন বেরিয়ে গেছে তবেই তো ফাঁকা স্থান তৈরি হয়েছে। তাহলে অ্যানায়ন ভ্যাকেন্সি যখন হয়ে গেছে, একটা মেটাল কি হয়ে যাবে? এক্সট্রা পড়ে থাকবে তো। দেখ একটা পজিটিভের জন্য একটা নেগেটিভ, একটা পজিটিভের জন্য একটা নেগেটিভ, মানে মেটাল কিরকম ভাবে থাকে আমি বলছি। দেখ M X, তাহলে এই যে মেটাল প্লাস প্লাস X মাইনাস থাকে,
এইভাবে তো মেটালগুলো অ্যারেঞ্জ থাকে। তাহলে আমি বলছি তখন ধর একটা এক্স মাইনাস বেরিয়ে চলে গেছে, তাহলে একটা এক্স মাইনাস যখন বেরিয়ে চলে গেছে তাহলে এর ক্ষেত্রে যে কিসের ভ্যাকেন্সি দেখতে পেলি তোরা, অ্যানায়নের ভ্যাকেন্সি। আর অ্যানায়নের ভ্যাকেন্সি যখন বেরিয়ে গেছে তার জন্য কি হয়েছে, অ্যানায়ন যখন বেরিয়ে গেছে একটা মেটাল এক্সট্রা হয়ে গেছে। তাহলে এই ধরনের যে মেটালের এক্সেসনেস দেখা যাচ্ছে তাই জন্য আমরা একে বলছি মেটাল এক্সেস ডিফেক্ট বা অ্যানায়ন ভ্যাকেন্সি ডিফেক্ট। দেখ কি বললাম, দেখ আমি বলছি এরকম ধর কেলাস জারক তৈরি কর, ঠিক আছে, দেখ এইভাবে ধর কেলাস জালকের ফর্মেশন করলি তোরা, ঠিক আছে। মানে কিরকম থাকবে স্যার, একটা পজিটিভ নেগেটিভ, পজিটিভ মানে হলো মেটালগুলো, নেগেটিভ মানে হলো হ্যালোজেনগুলো, পজিটিভ নেগেটিভ স্যার, পজিটিভ নেগেটিভ, এইভাবে স্যার অ্যারেঞ্জমেন্ট আছে। এবার স্যার আমাদের কি বলতে হয়েছে যে দেখুন অ্যানায়নের ভ্যাকেন্সির জন্য, এবার যদি আমরা ধর একটা পজিশন থেকে অ্যানায়নের ভ্যাকেন্সি করে দিলাম, মানে দেখ এখানে অ্যানায়নটা প্রেজেন্ট নেই, এটা হলো ভ্যাকেন্ট, এটা হলো ভ্যাকেন্ট বা ফাঁকা, এখানে কিন্তু অ্যানায়ন প্রেজেন্ট নেই, ঠিক আছে। অ্যানায়ন যখন প্রেজেন্ট নেই এখানে ফাঁকা স্থান তৈরি হয়েছে। এবার দেখ একটা পজিটিভের জন্য একটা নেগেটিভ, একটা পজিটিভের জন্য একটা নেগেটিভ ছিল, এবার যদি একটা নেগেটিভের সংখ্যা কমে যায় তাহলে কি হবে, একটা পজিটিভ এক্সট্রা চলে এলো, একটা পজিটিভ এক্সট্রা চলে এলো, তাহলে এইখানে কি হয়ে গেল, মেটাল, মেটাল তো পজিটিভ ছিল, মেটাল কি ছিল পজিটিভ, তাহলে মেটালের ডিফেক্ট দেখতে পেলি বা এক্সেসনেস দেখতে পেলি, তাই মেটালের এক্সেসনেসের জন্য যে ডিফেক্ট হয় তাকে আমরা বলে থাকি মেটাল এক্সেস ডিফেক্ট, যেখানে অ্যানায়ন ভ্যাকেন্সি দ্বারা ডিফেক্টটা তৈরি হয়েছে। না বোঝা গেল। এবার দেখ তাহলে এবার যদি আমরা প্রপারলি এখানে লক্ষ্য করি আমরা কি দেখতে পাবো, দেখ পজিটিভ নেগেটিভ, তাহলে এই ধরনের যে ফাঁকা স্থান, এবার দেখ যদি ফাঁকা স্থানটা কি হয়, যদি ফাঁকা স্থানটা ফাঁকাই থেকে যায় তাহলে গন্ডগোল হতে পারে, ঠিক আছে। তাহলে কি হবে, ওই যে নন স্টয়সোমেট্রি মানে ওই যে স্টয়সোমেট্রি বা গঠন আকৃতিটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো তাহলে এই ধরনের যে ফাঁকা স্থানের ডিফেক্টটাই পূরণ করার জন্য কে এসে ঢুকে যায়, এখানে ইলেকট্রন প্রবেশ করে যায়। কে প্রবেশ করে এখানে এসে, এখানে এসে ইলেকট্রন প্রবেশ করে, তাহলে পুরোপুরি এর যে প্রসমতাটা, প্রসমতাটা ব্যালেন্স হয়ে যায়। তাহলে এই ধরনের যে ডিফেক্ট যেখানে ইলেকট্রনটা এসে নিজের কেলাসের প্রসমতাটাকে ব্যালেন্স করছে, মেটাল এক্সট্রা হয়ে গেছে অ্যানায়ন বেরিয়ে যাওয়ার জন্য, এই ধরনের যে ভ্যাকেন্সিটাকে আমরা অ্যানায়ন ভ্যাকেন্সি দ্বারা মেটাল এক্সেস ডিফেক্ট বলে থাকি। এবার কি বলছি স্যার, ইন্টারস্টিসিয়াল পজিশনের ডিফেক্ট, আর একটা এক্সট্রা পয়েন্ট আছে কি, ইন্টারস্টিসিয়াল পজিশনের ডিফেক্ট মানে কি হচ্ছে স্যার, আচ্ছা বুঝতে পেরেছি, ইন্টারস্টিসিয়াল পজিশন এইগুলো, এই ইন্টারস্টিসিয়াল পজিশনগুলো এসে স্যার একটা মেটাল ঢুকে যাবে এক্সট্রা, তাই তো, ঠিক বলেছে স্যার, হ্যাঁ ঠিক বলেছিস তোরা। দেখ কি বলছিস, এই যে ধর এরকম মেটালগুলো আছে, কি আছে স্যার দেখুন, এইভাবে ধর মেটালের অ্যারেঞ্জমেন্ট আছে, মেটালের অ্যারেঞ্জমেন্ট আছে এইভাবে, তাহলে এই যে মেটালের অ্যারেঞ্জমেন্ট দিয়ে যে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছিস, এই ভ্যাকেন্সিকে কি বলছিলাম আমরা, এই ভ্যাকেন্সিকে আমরা বলছি যে মেটাল এক্সেস দিয়ে ডিফেক্টের ভ্যাকেন্সি। দেখ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এবার কি হবে যে বাইরে থেকে একটা মেটাল ছিল, এই মেটালটা এই ক্লাস্টারই এ এসে কি করেছে, এই যে ভ্যাকেন্ট যে ইন্টারস্টিসিয়াল পজিশন, এইগুলো তো ইন্টারস্টিসিয়াল পজিশন, এই ইন্টারস্টিসিয়াল পজিশনগুলোর মধ্যে প্রবেশ করে যাচ্ছে, এই ইন্টারস্টিসিয়াল পজিশনগুলোর মধ্যে প্রবেশ করে যাচ্ছে, কারণ এটাকে আমি কি বললাম, এই যে পজিশনগুলো এটা কি হলো ইন্টারস্টিসিয়াল পজিশন, ইন্টারস্টিসিয়াল পজিশন, এই যে পজিশনটা কি, এটা হলো ইন্টারস্টিসিয়াল পজিশন। তাহলে এই যে ইন্টারস্টিসিয়াল পজিশনে তোদের কি হয়েছে, একটা মেটাল এসে প্রবেশ করে গেছে, এর ফলে কি হয়েছে, মেটালের এক্সেস মেসেজ আছে, কিন্তু তোদের মেন উদ্দেশ্য হলো এই যে কেলাস জালক, এই কেলাসটার প্রসমতা বজায় রাখতে হবে, সেই জন্য আর একটা ইলেকট্রন, যে এই ইলেকট্রন সি মডেল অনুযায়ী এই যে পুরো কেলাসটার মধ্যে এদিক ওদিক এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, সে এসে এর ভেতরে প্রবেশ করে যাবে, আর একটা ইন্টারস্টিসিয়াল পজিশনে এই ইলেকট্রনটা এসে প্রবেশ করে যাবে, এর ফলে প্রসমতা বজায় থাকবে। কিন্তু ইলেকট্রন তো এর নিজের ছিল, কিন্তু মেটাল তো একটা অন্য জায়গা থেকে এসেছে, ফলে কি হচ্ছে, মেটালের এক্সেসনেস দেখা গেছে। তাহলে ইন্টারস্টিসিয়াল পজিশনে একটা এক্সট্রা মেটালের উপস্থিতির জন্য যে ডিফেক্ট দেখতে পাই তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি মেটাল এক্সেস ডিফেক্ট, তাকে আমরা কি বলছি, মেটাল এক্সেস ডিফেক্ট। বোঝা গেছে, ক্লিয়ার ক্লিয়ার। চল এবার এবার আমরা যে সমস্ত ডিফেক্টটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো আমাদের, যে দেখ এখানে আরেকটা বলে দিই তোদেরকে, এই যে অ্যানায়ন ভ্যাকেন্সি, এই অ্যানায়ন ভ্যাকেন্সি ডিফেক্টটাকে আরেকটা কি বলে জানিস আমরা, এফ সেন্টার বলে থাকি, এফ সেন্টার ডিফেক্ট বলে থাকি। স্যার এফ সেন্টার কেন, ওয়াই এফ সেন্টার, দেখ তোদের বলে রাখি, এই যে এফ, এই এফ ওয়ার্ডটা কোথা থেকে এসছে জানিস, ফারবি থেকে এসছে, জার্মান ওয়ার্ড ফারবি, ফারবি থেকে এসছে, এর মানে হলো রং বা কালার।
তাহলে এখানে যখন এক্সট্রা ইলেকট্রন প্রেজেন্ট আছে, এখানে যদি তোর লাইট পড়ে সেই ইলেকট্রনটা কি করবে, নিজের লাইটটাকে শোষণ করে আলোর বিচ্ছুরণ ঘটাবে। এর ফলে তোরা কি দেখতে পাবি, বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকমের কালার দেখতে পাবি। এইটা হলো তোদের আর একটা মেন যে পয়েন্ট, যে কেলাস বা সলিড কেন কালার শো করে, বোঝা গেছে? তাহলে কি করে, এই যে ফার্বি বা রং এখান থেকে কি করছে, এই যে মেটালটা আছে সেটা কি করছে, তোর কালার শো করছে। আর এই ফার্বি জার্মান ওয়ার্ড থেকে এফটা নিয়েছি, আর একটা সেন্টারে হয়েছে বলে আমরা কি বলছি তাকে, এফ সেন্টার, বুঝলি? এফ সেন্টার। চল এবার আমাদের যে লাস্ট পয়েন্ট সেটা আমাদের কি হতে চলেছে, দেখ, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। মানে এই যে ক্যাটায়নের ভ্যাকেন্সি আছে, এই ক্যাটায়নের ভ্যাকেন্সির জন্য যে ডিফেক্ট দেখতে পাবো, মানে কি, ক্যাটায়ন ফাঁকা হয়ে যাবে। মানে কি, মেটাল হলো পজিটিভ, মানে আমরা কি বলেছিলাম, মেটাল ডেফিসিয়েন্সি। দেখ, মেটাল ডেফিসিয়েন্সি, মেটালের ডেফিসিয়েন্সি দেখতে পাবি তোরা। এবার দেখ, মেটালের যখন ডেফিসিয়েন্সি দেখতে পাচ্ছিস মানে কি হচ্ছে, দেখ এটা কি হচ্ছে, ক্যাটায়ন ভ্যাকেন্সি। ক্যাটায়ন ভ্যাকেন্সির জন্য দেখতে পাচ্ছিস তো, দেখ ক্যাটায়ন ভ্যাকেন্সির জন্য আমরা কি দেখতে পাচ্ছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এইভাবে কি দেখতে পাচ্ছিস তোরা, ধর একটা কেলাস জালক অ্যারেঞ্জমেন্ট হয়েছে, ঠিক আছে? এই যে কেলাস জালক অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এই কেলাস জালকের অ্যারেঞ্জমেন্টটার জন্য তোরা এখান থেকে কি দেখতে পাবি, যে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এভাবে আছে। এবার মেটাল এক্সেস ডিফেক্ট মানে কি বলেছি আমি, ক্যাটায়নের ভ্যাকেন্সি হয়েছে, মানে এই যে পোরশনটা আছে, একটা ধর পোরশন, এই পোরশনটা থেকে ধর আমি বললাম ক্যাটায়নটা বেরিয়ে গেছে, এই পোরশন থেকে ক্যাটায়নটা বেরিয়ে গিয়ে ফাঁকা হয়ে গেছে, এইখানটা কি হয়েছে, ভ্যাকেন্ট, ফাঁকা হয়ে গেছে। এবার এই যে ক্যাটায়নটা বেরিয়ে গেছে, এই ক্যাটায়নটা যে ফাঁকা স্থান, এই ক্যাটায়নটার ফাঁকা স্থান তো ফেলে রাখতে দেবে না, কারণ ইলেকট্রন সি মডেল অনুযায়ী আমরা কি জানি, যে একটা মেটালের ভেতরে ইলেকট্রন ঘোরাঘুরি করতে থাকে, সে ফাঁকা স্থান দেখলে সেই প্রসমতাটা বজায় করার জন্য গিয়ে ঢুকে পড়ে। তাহলে এইখানে এসে কে ঢুকে যাবে, একটা ইলেকট্রন প্রবেশ করে যাবে। এখানে যখন একটা ইলেকট্রন প্রবেশ করে যাবে, আমরা দেখতে পাবো এইখানে একটা মেটাল অ্যাটম কি করবে, মেটাল পজিটিভ থেকে মেটাল 2+ চলে যাবে, এ কি করবে, মেটাল প্লাস থেকে মেটাল 2+ মুভ করবে, মুভ করে প্রসমতা বজায় রাখবে। অতএব তাহলে আমরা এখানে কি দেখতে পাবো, তাহলে আমরা এইখানে যে মেটালটা আছে, এই মেটালটাকে মেটালের বদলে মেটাল 2+ দেখতে পাবো, মেটাল 2+। দেখ এখানে 2+, এখানে একটা ইলেকট্রন, মানে কি হলো, পুরোপুরি প্রসম। মানে ক্যাটায়ন বা মেটালের পজিটিভের ভ্যাকেন্সির জন্য, মেটালের পজিটিভের ভ্যাকেন্সির জন্য আমরা কি দেখতে পেলাম, আমরা একটা মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, ডেফিসিয়েন্সি মানে কি, কম থাকে যেটাকে, তাকে ডেফিসিয়েন্ট বলে না, তাহলে মেটাল একটা কম থাকার জন্য যে ডেফিসিয়েন্সি, তাকে আমরা বললাম মেটাল ডেফিসিয়েন্সি। এর চার্জ ব্যালেন্স করে নিয়েছে কিন্তু একটা এক্সট্রা মেটাল অ্যাটম তো আসেনি, তাহলে এই ধরনের যে ডেফিসিয়েন্সি ডিফেক্ট তাকে আমরা বলি মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। বোঝা গেছে? পুরো ক্লিয়ার? দেখ এরপরে তোদের আরেকটা পয়েন্ট থাকে, আমি বলে রাখি, আরেকটা যে পয়েন্ট থাকে হলো আমাদের যে NaCl, তারপর ZnS, এদের যে অ্যারেঞ্জমেন্ট গুলো, ঠিক আছে? NaCl এর যদি তোরা অ্যারেঞ্জমেন্ট দেখিস, NaCl এর ক্ষেত্রে Na+ কি করে, ছটা কাকে, ছটা Cl- কে ঘিরে থাকে, ছটা Na+, ছটা Cl- অ্যাটমকে ঘিরে থাকে। মানে কি, মানে তোরা যদি একটা ধর এরকম কিউবিক ল্যাটিস ফর্মেশন করছিস, ঠিক আছে? দেখ দেখ এটা ধর একটা কিউবিক ল্যাটিস ফর্মেশন করছিস, ঠিক আছে? এই ধর একটা কিউবিক ল্যাটিসের ফর্মেশন করেছিস, আবার ধর এখানে একটা কিউবিক ল্যাটিসের ফর্মেশন করলি, ঠিক আছে? এখানে ধর আর একটা কিউবিক ল্যাটিসের ফর্মেশন করলি। এইভাবে যে কিউবিক ল্যাটিস গুলোর ফর্মেশন করেছিস, আমি বলছি ধর এইখানে যে তোর এনএটা আছে, এই এনএটা কি করেছে, এর বাইরের দিকে আরো চারটে আছে, ভেতরের দিকে তোর সরি বাইরের দিকে তিনটে, ভেতরের দিকে তিনটে, এইভাবে এরা কিরকম ফর্মেশন করেছে, দেখ একটা দুটো ধর তিনটে, এখানে ধর এনএ আছে, ঠিক আছে? তাহলে এখানে ধর আবার কি থাকবে, এখানে ধর Cl, এখানে ধর Cl, এই বাইরের দিকে ধর একটা Cl, তাহলে একটা এনএ কে ছটা Cl অ্যাটম, একটা Cl কে ছটা এনএ অ্যাটম ঘিরে থাকবে। তাহলে এদের যে রেশিও হবে অ্যাটমের, Na+:Cl- কত হবে, 6:6 রেশিও হয়ে থাকে। ZnS এর ক্ষেত্রে কিরকম এ থাকে, ZnS এর ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্টটা থাকে 4:4 এর অ্যারেঞ্জমেন্ট, 4:4 এর অ্যারেঞ্জমেন্ট থাকে, ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? আর CaF+
F2 এর ক্ষেত্রে যে অ্যারেঞ্জমেন্টটা থাকে, কার ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট থাকে স্যার? CA F2 এর ক্ষেত্রে একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, 4:8 এর অ্যারেঞ্জমেন্ট থাকে, তোরা সেটাও দেখে নিস। তাহলে এই পোর্শন পর্যন্ত আমাদের সলিড স্টেট চ্যাপ্টারটা প্রপার কমপ্লিট হলো। তাহলে আমরা সলিড স্টেট যে পুরোটা শুরু করেছিলাম, পুরো সলিড স্টেটটাকে আমরা প্রপারলি কমপ্লিট করলাম। সলিড স্টেটটাকে প্রপারলি কমপ্লিট করার পর তাহলে আমরা এবার কি করব, এবার আমরা ছুটি নেওয়ার পালা। তাহলে দেখ এই যে নোটসটা তোরা কোথায় পাবি, দেখ এটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ঠিক আছে? এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় তোরা জয়েন হয়ে যা, ঠিক আছে? জয়েন হয়ে গেলে এখানে তোরা কি পেয়ে যাবি, পিডিএফটা দিয়ে দেবো আমি। আর এখানে কি আছে, এইটা হলো আমার ইনস্টাগ্রাম, এটাকে তোরা ফলো করে নিতে পারিস। ফলো করে এখানে ডাউট যদি জিজ্ঞাসা করতে পারিস, আমি যখন টাইম পাবো না বলবো। দেখ এদিকে দেখ, তো থ্যাংক ইউ সবাইকে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আর আমি তোদেরকে এটুকু বলতে পারি, এখানে আমি প্রত্যেকটা পয়েন্ট পাই টু পাই কভার করেছি। এইটা ভালো করে দেখার পর, বইটা একবার পড়ার পর তোরা যদি ভালো করে কোয়েশ্চেন লাগাস, তোরা দেখতে পাবি যে প্রত্যেকটা কোয়েশ্চেনই তোদের এই কনসেপ্ট থেকে আসছে। আর পরীক্ষায় তোদের আশা করি এই যে রিভিশন ক্লাসটা দেখার পর কোনো কোয়েশ্চেন করতে অসুবিধা হবে না। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার তোদের সঙ্গে নেক্সট ক্লাসে। আজকের জন্য টাটা।